90 টাকা। 90 টাকা একদম খরচ। ও আচ্ছা 90 টাকা একদম। 300 টাকা ছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। পালস নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি এবং আজকের যে জিকে ক্লাসটা অনুষ্ঠিত হবে, আপনারা সবাই জানেন যে আজকে আপনাদের সাথে আমরা নতুন ম্যামকে আসলে ইন্ট্রোডিউস করাবো। তো আমি তো আপনাদের সাথে অবশ্যই জিকে ক্লাস নিই, সেটা জানেন। আপনারা সবাই একটু অবশ্যই যুক্ত হয়ে যাওয়ার পরে আমাকে সবাই একটু মেসেজ দিয়ে ভাইয়া জানাবেন ক্লাসটার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমি পিছনে যে স্মার্ট বোর্ড খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর ছবি দেখা যাচ্ছে, জিকে লেখা আছে, এটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিনা, এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই নিজের বন্ধু এবং বান্ধবীদের সাথে অবশ্যই একটু শেয়ার করবেন, ঠিক আছে? যত বন্ধু বান্ধব আছে তাদের সবার সাথে একটু শেয়ার করবেন, ওকে? তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমি আমার পরিচয়টা দিই, আবারও নতুন ভাবেই দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান গাজী। আমি ঢাকা নার্সিং কলেজ থেকে বিএসএম কমপ্লিট করেছি। তো আমি আপনাদের সামনে সবাই একটু যুক্ত হয়ে যান দ্রুত, দেন আছে আমরা আমাদের ম্যামকে ডেকে নিব। তিনি হচ্ছে নিজের পরিচয়টা দিবেন। ওকে, তো সবাই একটু যুক্ত হয়ে যাবা। ভাই এবং আপু তোমরা যারা যুক্ত আছে, এখানে বিবি রাবেয়া যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। দিস ওয়ালাইকুম আসসালাম। আবু আক্তার আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। আশা করি যে তোমরা সবাই অনেক ভালো আছো। সামিয়া জাহান তৃপ্তি সেও যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যুক্ত হয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যুক্ত হওয়ার জন্য। এবং আজকে আমরা খুব প্রাণবন্ত এবং খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস অনুষ্ঠিত হবে। সবাই একটু যুক্ত হয়ে যাওয়ার পর নিজের বন্ধু এবং বান্ধবী যারা আছে আসলে মেনশন করে দাও, যেন তারাও আমাদের সাথে আসলে যুক্ত হতে পারে। আমি এখন আসলে আমাদের ম্যামকে ডেকে নিচ্ছি, সো সে এসে তার পরিচয়টা দিবে এবং দেন আছে আমরা ধারাবাহিকভাবে ক্লাস শুরু করব। সো তোমরা জানো যে ম্যামকে ডেকে নিলাম, আচ্ছা ঠিক আছে? তো দেখো এই যে তোমাদের যে ডাবল আসতেছে, আচ্ছা ডাবল আসবে না এখন আর। ওকে, সো দেখো আমাদের ম্যাম এসে হাজির হয়েছে। সো তিনি আমাদের প্রথম পরিচয়টা দিবেন। তো পরিচয়টা যদি আপনি ম্যামকে দেন। আমি জান্নাতুল ফেরদৌস মিম, স্টুডেন্ট বিএসসি নার্সিং, ঢাকা নার্সিং কলেজ, তৃতীয় বর্ষ। থ্যাংক ইউ ম্যাম। আজকে তোমাদের সাথে জিকে ক্লাস নেবে, এছাড়া আমিও তোমাদের সাথে থাকবো, সব বিষয় মিলিয়ে আজকে জিকে ক্লাসটা খুব সুন্দর হতে চলেছে। সো আর সাউন্ড রিপিট হচ্ছে, এখন মনে হয় রিপিট না হওয়ারই কথা। ফার্স্ট অল প্রথম দিকে আসলে রিপিট হচ্ছিল হয়তোবা, এখন একটু দেখো যে রিপিট হচ্ছে কিনা ভাইয়া। বিষয় মিলিয়ে আজকে জিকে ক্লাসটা খুব সুন্দর হতে চলেছে। সো রিপিট হচ্ছে, সাউন্ড রিপিট হচ্ছে। ওকে, তো দেখেন আজকে আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা জানেন যে জিকেতে মার্কটা কমে গিয়েছে আপনাদের, তারপরেও আসলে পড়াশোনা করা লাগে। এবং পালস নার্সিং ভর্তি করছেন, আপনারা জানেন যে বিগত সময়ের মতো আপনাদেরকে বারবার বিভিন্ন বিষয় আসলে পড়িয়ে থাকে এবং জিকেতে কিভাবে ভালো করা যায়, এজন্য আমি প্রথম থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম। তো আপনারা সবাই অবশ্যই যুক্ত থাকবেন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা আলোচনা করবো এবং আমরা দেখাই দিব নার্সিং অ্যাডমিশন টেস্ট আসলে কিভাবে আসে, কোন কোশ্চেনটা 100% ইম্পর্টেন্ট এবং কিভাবে আসতে পারে, প্রত্যেকটা জিনিসের বেসিক জিনিসগুলো আমরা একটু পড়বো আজকে। এবং আপনাদের যথাযথ বলে রাখি, পালস নার্সিং ভর্তি কোচিং এর যে ডাইজেস্ট যেটা ছিল, আমাদের যে মাস্টার মাইন্ড বুক ছিল এবং যে নার্সিং মাস্টার মাইন্ড বুক ছিল, এই যে দুইটা বই পাচ্ছেন, এই দুইটা বই এখন কিন্তু সবার জন্য উন্মুক্ত। আপনারা ঘরে বসে এই দুইটা বই কিন্তু কালেক্ট করতে পারবেন। কিভাবে কালেক্ট করবেন? আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। এবং যারা মাস্টার মাইন্ড বুকটা কালেক্ট করবেন তাদের জন্য এক্সাম ব্যাচ, যেখানে 90টির বেশি এক্সাম থাকবে, এক্সাম ব্যাচ সম্পূর্ণরূপে ফ্রি, উন্মুক্ত থাকবে। সো যারা আসলে বইটা কিনতে চান তারা সবাই যুক্ত হয়ে দ্রুত গতিতে আমাদের যে পেজ আছে, পেজে নক করবেন, আমাদের যে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা সবাই সুন্দর করে বইগুলো কালেক্ট করে ফেলবেন। ওকে, আজকে খুব গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয় নিয়ে কথা হবে, বিভিন্ন ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা হবে, নদ নদী নিয়ে কথা হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আপনাদের মাঝে এখন আসলে আপনাদের ম্যাম আপনাদের সাথে আসলে সে যেহেতু ঢাকা নার্সিং কলেজের, এবং আপনাদের সামনে কিছু আসলে গুরুত্বপূর্ণ কথা বলবে, যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন নার্সিং অ্যাডমিশনের এই যে সময়টা আছে, অর্থাৎ 30 দিনের মতো যে সময়, তারও কম, এই সময়টা আসলে কিভাবে কাজে লাগানো যায় এবং ভালো করা যায়। আমরা জানি যে নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে আগামী 16 মে অনুষ্ঠিত হবে। তো হাতে সময় অনেক কম, তো এই শেষ সময়ে আমার মনে হয় যে নতুন কোনো কিছু না পড়ে পুরনো যেগুলো পড়া হয়ে গেছে ওগুলো বারবার করে রিভিশন করে দেয়া, আর হচ্ছে রেগুলার হচ্ছে জিকে বা হচ্ছে যে ক্লাসগুলো হচ্ছে র্যাপিড ফায়ার, এগুলোতে হচ্ছে অংশগ্রহণ করা, এবং হচ্ছে এক্সাম ব্যাচে বা পেইড ব্যাচে যারা আছো তারা হচ্ছে এক্সাম নিয়ে নিজের প্রস্তুতিটাকে হচ্ছে শার্প করে নিতে পারো। থ্যাংক ইউ।
তো আজকে আমরা মেইনলি সবাই একটু যুক্ত হয়ে যাবো এবং কে কে শেয়ার করেছো অবশ্যই একটু জানাবো। হ্যাঁ, আর যদি ক্লাসটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবা। ক্লাসটা যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে অ্যাংরি রিয়াক্ট দিয়ে আমাদেরকে অবশ্যই পরামর্শ দিবা। তো আমরা যেহেতু আজকে অনেকেই যুক্ত হয়ে গেছো, তো ঠিক করেন স্যার, সাউন্ডটা ঠিক করেন। সবাই সাউন্ড বলে সাউন্ড ক্লিয়ার না, আপনি ওই ক্লাস নেওয়া যাবে নাকি? ঠিক করেন, যান ক্লাস নেওয়া যাবে, স্টুডেন্ট উঠবে না। একটা রাখেন। ঠিক করেন, যান স্টুডেন্ট উঠবে না। একটা রাখেন। হ্যালো, এখন কি শোনা যায়? দেখেন তো আপনারা সবাই, এখন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা ভাইয়া? এখন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা সবাই একটু দেখেন। সাউন্ড কমান। ওকে, এখন মনে হয় সম্ভবত সাউন্ডটা ক্লিয়ার আছে। আমরা সাউন্ডটা এখন মোটামুটি ক্লিয়ার আছে, তো সবাই একটু যুক্ত হয়ে যাও ভাইয়া। এখন মনে হয় ক্লিয়ার আছে, একটু জানাও তো ভাইয়া সাউন্ডটা এখন ক্লিয়ার আছে কিনা। আমি যতদূর শুনছি আমাদের কাছে সাউন্ডটা ক্লিয়ারই মনে হচ্ছে। হ্যাঁ, আমার কাছে সুন্দর মনে হচ্ছে এবং সাউন্ডটা ক্লিয়ারই আছে। তো সবাই একটু যুক্ত হয়ে যাও এবং বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু যুক্ত হয়ে দাও দ্রুত। ওকে, তো আমরা তাহলে ক্লাসটা শুরু করতে পারি আজকে, যেহেতু আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আমরা কথা বলবো। সবাই যুক্ত হয়েছো, যারা যারা যুক্ত হয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তো চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা। ওকে, তো শেয়ার এবং মেনশনের মাধ্যমে বন্ধুদেরকেও জানাই দাও। আমি ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে কিছু কোশ্চেন পড়াবো এবং ম্যাম তিনি কিছু রেডি করেছেন, সো তিনিও আপনাদেরকে কিছু কোশ্চেন রেডি করা আছে, সেগুলো আপনাদেরকে পড়াবেন। তো আজকের দিনের প্রথম কোশ্চেন এবং নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা আমি গতকাল আসলে অনেকক্ষণ ধরে স্টাডি করার পর বের করলাম যে এই প্রশ্নটা আপনাদের জন্য আসতে পারে। এবং গতকাল যদি যারা পরীক্ষা দিয়েছেন, খুলনা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিয়েছেন, আপনারা হয়তো খবর পাইছেন ভাইয়া, এই কোশ্চেনটা গতকাল পরীক্ষাতে আসছে। খুলনা ইউনিভার্সিটি কোশ্চেনে এটা ছিল। এখন বলেন তো ভাইয়া এটার উত্তর কি হবে? কি কোশ্চেনটা? বাংলাদেশ কত সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, দ্যাটস মিন্স এসডিজি, কি বলছি, এসডিজি, এইটা অর্জন করার যে টার্গেট নিয়েছে বা পরিকল্পনা করেছে, এই সালটা কত সালে? কে কে জানেন ভাই একটু কমেন্ট করবেন। এখানে অনেকে উত্তর দিয়ে ফেলছে। সালমা উত্তর দিয়েছে, এ বলছে। কাহানা দাস 2030 বলছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা উত্তর দিচ্ছেন। জুকি আক্তার, জান্নাতুল ফেরদৌস রাখি, কাঠগোলাপ। ওকে, সো এরপরে সুমাইয়া সুমি, হায়াতাবিন আইদা, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই উত্তর দিচ্ছ। কৃষক বাবার রাজকন্যা, থ্যাংক ইউ আপু যুক্ত হওয়ার জন্য। কাঠগোলাপ, আসলে আপু নাকি ভাইয়া আই ডোন্ট নো, বাট আমি আসলে বলেই ফেললাম। যেহেতু রাজকন্যা রয়েছে, তো রাজকন্যা তো অবশ্যই আছে, ছেলে হবে না। ছেলে হইলে বলতো যে কৃষক বাপের রাজ পুত্র, ঠিক আছে, তাইলে আসলে সুন্দর লাগতো। কাঠগোলাপ, নিহারিকা নিহা, নিহা গতদিনও বলছিলাম ও অনেক বেশি রিলস ছাড়ে বা ডে দিতে থাকে, সব দিয়ে ঠেকুমায় দাও আপাতত আপু, কিছুদিন পড়াশোনার পরে ফোকাস করো, ঠিক আছে। সুমি কায়সা, সুমি এ বলছো, জারিন বলছো। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ যারা যারা উত্তর দিছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবার মোটামুটি কারেক্ট অ্যান্সার হয়েছে, কারেক্ট অ্যান্সার দিছো। তো আমরা কি আসলে এটাই শুধুমাত্র পড়বো? না ভাইয়া, এসডিজি এটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে একটু দেখো। এসডিজি এর পূর্ণরূপটা আসতে পারে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটা হচ্ছে এসডিজি এর পূর্ণরূপ, ডেভেলপমেন্ট গোল। ওকে, এটা হচ্ছে এসডিজি এর পূর্ণরূপ। এই প্রশ্নটা সর্বপ্রথম আসতে পারে। এখন দেখো এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? এসডিজি লক্ষ্যমাত্রা হচ্ছে ভাইয়া 17টি। এসডিজি লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। একটু সুন্দর করে মনে রাখবা, এসডিজি লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। এই যে 17টি লক্ষ্যমাত্রা আছে, এর মধ্যে বাংলাদেশ যখন 2015 সালে আসলে গৃহীত হয়েছিল, এটা যখন গৃহীত হয় তখন বাংলাদেশ যে সিদ্ধান্ত দিছিল বা বাংলাদেশ যে প্রস্তাবনা দিছিল, সেই প্রস্তাবনা থেকে 16টি জিনিসই সিলেক্ট হয়েছিল, একটা শুধুমাত্র বাইরের অন্যান্য দেশ থেকে ইনক্লুড করা হয়েছিল। এবং এটা যাত্রা শুরু করছিল 2015 সাল থেকে এবং এটা শেষ হবে 2030 সাল থেকে। এই যে এসডিজি, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এবং এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট যে গোলটা আছে ভাইয়া, এই গোলটার মেয়াদকাল ছিল 2001 থেকে 2030 সাল পর্যন্ত, ঠিক আছে। 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত, 2015 সাল পর্যন্ত। 15 সালে এটা
শেষ হয়ে যাওয়ার পর নতুন যে প্রজেক্টটা আসে যেটা জাতিসংঘ দেয়, এই এসডিজি এটা কাদের প্রজেক্ট ভাইয়া? এটা জাতিসংঘের প্রজেক্ট। জাতিসংঘ একটা জিনিস সিদ্ধান্ত করেছে যে 2030 সালে আমার যে অন্তর্ভুক্ত দেশ আছে, জাতিসংঘের সদস্য কয়টি দেশ বলো? জাতিসংঘের বর্তমান সদস্য কয়টি দেশ? কে কে জানো ভাই একটু কমেন্ট করবা। জাতিসংঘের সদস্য কয়টি দেশ? সবাই একটু কমেন্ট করে ভাই জানাই দাও তো। জাতিসংঘের সদস্য কয়টি দেশ? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দিবা। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কয়টি? জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কয়টি? আমরা সবাই জানি আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ। এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশ কততম সদস্য? 136তম। বাট প্রশ্ন হচ্ছে জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কয়টি? কে কে জানো ভাইয়া একটু কমেন্ট করবা। ইউএনও, ইউনাইটেড নেশন যেটা আছে, এটার বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? সঈদ রহমান বলছে 193। থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া সুমি 193 বলছে। আর কে কে ভাইয়া কমেন্ট করো। এবং তোমরা যারা আসো আজকের ক্লাসটা যদি শেষ হয় তাহলে অবশ্যই তোমরা এটা শেয়ার এবং মেনশনের মাধ্যমে জানাই দিবা। এটা 15 না, এটা 16 থেকেই শুরু হয়। কারণ হচ্ছে আমরা 2001 দিছি না, এটা 2001 থেকে 2015, তাহলে পরেরটা কি হবে? 2016 থেকে অবশ্যই 2030। ঠিক আছে, 2030। ওকে। এবং সর্বশেষ দেশটার নাম কি বলতো ভাইয়া? সর্বশেষ দেশটার নাম হচ্ছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান, এই সর্বশেষ দেশটার নাম হচ্ছে দক্ষিণ সুদান। এই যে বাংলাদেশের যে বাংলাদেশ সহ এই যে 193টি দেশ, এই যে এসডি লক্ষ্যমাত্রা অর্জনে 2024 সালের যে ফলাফল, সেই ফলাফল অনুযায়ী প্রথম দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড। যারা আছে ফলাফলটা অর্জন করার ক্ষেত্রে সব থেকে বেশি আগায় আছে। দেশটার নাম কি ভাইয়া? ফিনল্যান্ড। ওকে, মনে রাখবা ফিনল্যান্ড। ওকে, তো ফিনল্যান্ড হচ্ছে প্রথম দেশ। আর বাংলাদেশের অবস্থান কত জানো? বাংলাদেশের অবস্থান হচ্ছে 101তম। বাংলাদেশ এই দেশটার অবস্থান কততম? 101তম। আর যেখানে আছে সব থেকে সর্বনিম্ন দেশ কোনটি? এই দক্ষিণ সুদান হচ্ছে সবচাইতে নিচে আছে। দক্ষিণ সুদান সর্বশেষ, মনে রাখবে এটা। দক্ষিণ সুদান হচ্ছে সর্বশেষ। তাহলে 2024 সালের ঘটনা অনুযায়ী প্রথম দেশের নাম কি? ফিনল্যান্ড। বাংলাদেশের অবস্থান কত? 103তম। দক্ষিণ সুদান কি? সর্বশেষ। এবং সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে বলতো ফিনল্যান্ডকে কি দেশ বলা হয়? তোমাদের কি মনে আছে? ফিনল্যান্ডের একটা ভৌগোলিক নাম আছে, সেই নামটা কি? ভৌগোলিক নাম আছে, সেই নামটা কি? ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো। আর তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে দিবা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে। এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে কি করবা? লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবা। যদি খারাপ লেগে থাকে অ্যাংরি রিয়াক্ট দিয়ে সুপরামর্শ দিবা। ঠিক আছে, কুপরামর্শের দরকার নাই, বুঝছো? সুপরামর্শ দিবা। এবং সেই সাথে একটু বলে রাখি ভাইয়া, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেই কথাগুলো তোমরা ইনশাল্লাহ শুনবা। মোহাম্মদ শাকিল বলছে আজকে না এক আপুর, হ্যাঁ আপু ক্লাস নেবে, সো টেনশন নেওয়ার কিছু নাই, একটু পরে আপু আসবে। আমি 2-4টা কোশ্চেন দেখায় আপু শুরু করবে। ওকে, ফিনল্যান্ডকে কি দেশ বলা হয় বলতো? দক্ষিণ সুদান। থ্যাংক ইউ সো মাচ সকল। ওকে, মাস্টার মাইন্ড বই, আমরা মাস্টার মাইন্ডের বইয়ের কথা তোমাদেরকে বারবার বলতেছি। এই বইটার ভিতরে আমরা খুব সুন্দরভাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলা কিন্তু সাজিয়ে দিয়েছি, যেটা পড়লে তোমাকে একজন টিচারের মতো গাইডলাইন করবে। সো এই বইটা কিনলে মাত্র 300 টাকা দিয়ে বই যদি তুমি কেনো ভাইয়া, কি পাচ্ছ? এক্সাম ব্যাচ সম্পূর্ণ ফ্রি পাচ্ছ। কত টাকার? 90টা এক্সাম ব্যাচ সম্পূর্ণ ভাইয়া ফ্রি, একেবারে ফ্রি। ওকে, তো দেখো আমাদের মেইন আছে যেটা ছিল, যেটা কোশ্চেনটা আমরা করছিলাম, ফিনল্যান্ডকে কি বলা হয়? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। সো এই কোশ্চেনটা অবশ্যই মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। ওকে, তো দেখো আমাদের এসডিজি যেটা ছিল এটা সাধারণত শেষ হবে আছে 2030 সালে। উত্তরটা হচ্ছে ক। যারা তোমরা উত্তর দিয়েছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই এবং আপু, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এটা একটু সুন্দর করে মনে রাখবা। এই যে ইনফরমেশন গুলা দিছি এসডি থেকে যদি আসে, এই থেকে আসবে, এর বাইরে আর কিচ্ছু ভাইয়া আসবে না। পূর্ণরূপ দিছি, মেয়াদ দিছি, এর আগে ছিল এমডিজি লক্ষ্যমাত্রা 17টি। বাংলাদেশের অবস্থান এখন কত? 101। সর্বপ্রথম কে আছে? ফিনল্যান্ড। তো আর সর্বশেষ কে? দক্ষিণ সুদান। সো এই কথাগুলো তোমরা একটু সবাই সুন্দর করে মনে রাখবা। চলো পরের কোশ্চেনে যাই। পরের যে কোশ্চেনটা আছে, বাংলাদেশের কততম সাংবিধানিক সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করা হয়? বাংলাদেশের যে সংবিধানটা আছে, বর্তমানে যে সংবিধানটা আছে, এটা যদিও চেঞ্জ করার কথাবার্তা চলতেছে এবং চেঞ্জ সম্ভবত হয়ে যাবে। তো বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের কথার যে ব্যবস্থাটা, এটা কততম সংশোধনীতে প্রচলন করা হয়? বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। 17 বার।
এর মধ্যে ভাইয়া 17 বার সংশোধন করা হয়েছে এবং সম্ভবত এইটাও চেঞ্জ হবে, আরো চেঞ্জ হবে বা সংবিধান ধরে বাতিলও করে দিতে পারে, সেটা পরবর্তী বিষয়। কিন্তু আজকের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদেরকে বাতিল করা হয়েছিল কততম সংশোধনীর মাধ্যমে? দেখি মানে চালু করছিল কততম সংশোধনীর মাধ্যমে? বাতিল করছিল, বাতিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করছিল 15তম সংশোধনীর মাধ্যমে। এই বাতিল হয়েছিল হচ্ছে 15তম সংশোধনীর মাধ্যমে। বাট আমাদের এখনকার কোশ্চেন হচ্ছে ভাইয়া, সংবিধান যে 17 বার সংশোধন হয়েছে, এই সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন হয়েছে কততম সংশোধনের মাধ্যমে? ওকে, মাহবুব আক্তার বলছে সি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর আছে সাইদ রহমান বলছে 15, থ্যাংক ইউ মাহবুব আক্তার সি। রেজাউল জান্নাত মিসকাত বলছে গ। ওকে, মাহবুব আক্তার, সিদ্ধাতুল মুনতা, উম্মে আলম, আসরিন, সালমা, তারপর আছে সুবর্ণা বৈদ্য রায়, আসরিন বলছে 23তম, নিহারিকা নিহা বলছে 15, রেয়াজুল, তারপর আসরিন, ওকে, ফাভিহা, রেয়াজুল, মাহবুবা, থ্যাংক ইউ সো মাচ, অনন্যা দেবনাথ, প্রিয়া সরকার, সিদ্ধাতুল মুনথা, নাইমা, সুমাইয়া, হায়াতি বিন আইদা। তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, তোমাদের পরিচিত যে বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবা। তারা আমাদের সাথে যুক্ত হইলে হবে কি, তাদের পড়াশোনাটা নিজেদের আগায় নিবা এবং এখানে তোমাদের ক্ষেত্রে কি হবে, সদকায়ে জারিয়া। তার যদি একটা উপকার হয়, তুমি যদি তার জন্য একটা ভালো কাজ করে দিতে পারো ভাইয়া, সে সারা জীবন, ধরো ওই যে মাঝে একটা জিনিস ভাইরাল হয়েছে, ওয়াজ মাহফিলে বলছে যে সিগারেট খাওয়া আপনাকে প্রথম শিখাইছে, সারা জীবন ও যত পাপ করবে ওই যে প্রথমবার যে শিখাইছে তার আমলনামায় সব চলে যাবে। তো ঠিক একই ভাবে তুমি যদি একটা ভালো কাজ করো ভাইয়া, তার ওই ব্যক্তি যদি ভালো কাজ করতে থাকে, তার সকল পুণ্য তোমার খাতায়ও কিন্তু ভাই একটা জিনিস এসে হাজির হবে। ওকে, তো দেখো ভাইয়া, যা যা বলছো তোমরা, যারা যারা শেয়ার করছো, থ্যাংক ইউ সো মাচ। আর যারা শেয়ার করো নাই তারা একটু শেয়ার করে দিবা এবং মেনশন করে দিবা। ওকে, তো দেখো এটা সঠিক উত্তর হবে আছে 13তম। আমার কথাটা আবার বুঝতে হবে, তোমরা সারা জীবন 15তম পড়ছো, এই জন্য তোমাদের কাছে মাথার মধ্যে ঢুকে গেছে যে 15তম সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়। সরকার পতনের আগে এটাই ভাইয়া গুরুত্বপূর্ণ ছিল, এটা ছিল গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ ছিল না। আগে গুরুত্বপূর্ণ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে, তখন আমরা উত্তর দিতাম 15তম। বাট ভাইয়া এখন কিন্তু এটা গুরুত্বপূর্ণ না। কারণ কি, এটা মানুষ এখন আর দেখে না, মানুষ এখন দেখে তত্ত্বাবধায়ক সরকার মানুষ চায়। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন হয়েছিল কততম সংশোধনীর মাধ্যমে? 13তম সংশোধনীর মাধ্যমে। আর আমাদের যে সংবিধান, এটা সংশোধন হয়েছে কতবার? 17 বার। তো তাইলে সবাই একটু সুন্দর করে মনে রাখবা, এটা জানে আমাদের ভুল না হয়। চলো পরের কোশ্চেনে যাই। বিশ্বের কোন দেশের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নাই? বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক নাই? তাইওয়ান, মালদ্বীপ, কিউবা, ইসরায়েল। তাইওয়ান, মালদ্বীপ, কিউবা, ইসরায়েল। কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো, এটা সঠিক উত্তর কি হবে? বিশ্বের কোন দেশের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক নাই? যে যে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও, যে যে জানো ভাই দ্রুত কমেন্ট করবা। ওকে, আমরা সবার উত্তরগুলো একটু চাচ্ছি। জি ভাই ক্লিয়ার, আমার হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। যার যার হয়েছে, মাহবুব আক্তার বলছে 17 বার, মাহবুব আক্তার ডি বলছে ইসরায়েল। যে রিয়াজুল জান্নাত মিসকাত, এই কোশ্চেনটা এই বছর পরীক্ষার জন্য রাখতে পারো ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, 5 স্টার টাইপের একটা কোশ্চেন এবং এটা আসার সম্ভাবনা রয়েছে। আমি বারবার বলতেছি এই কোশ্চেনটা 5 স্টার টাইপের একটা কোশ্চেন এবং চলেও আসতে পারে, সো এটা ভুল করবা না। ওকে, সো তাইওয়ান আছে, মালদ্বীপ আছে, কিউবা আছে, আর কে আছে ভাইয়া? ইসরায়েল আছে, তাই না? এই যে দেশগুলো আছে এইগুলা নিয়ে একটু কথাবার্তা বলার সময় এসেছে, চলো আমরা একটু কথাবার্তা বলে ফেলি কি কি আছে। আচ্ছা, ইসরায়েলের কথা মোটামুটি সবাই বলতেছো, নিহা বলছে, কাহানা বলছে, মাহবুবা বলছে, তারপর রিয়াজুল জান্নাত মিসকাত, আসরিন বলছে, তারপর সুমাইয়া বলছে, সুবর্ণা বলছে, কাঠগোলাপ বলছে, নাইমা বলছে, তারপর আছে আরো অনেকে, জান্নাতুল রিফা সেও বলছে, থ্যাংক ইউ সো মাচ যারা বলছো, শাকিল। ওকে, আর কে কে আছো ভাইয়া আমাদের একটু বলো, ফারজানা ইসলাম তারিন। তো চলো ভাইয়া আজকে উত্তরটা দিয়ে দিই। তাইওয়ান আছে, মালদ্বীপ এবং কিউবা। কিউবা তো আমরা মোটামুটি সবাই জানি, কিউবার সাথে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক। কিউবার যে রাজা ছিল সে খুব ফিদেল কাস্তো, সে খুব বাংলাদেশে আসছে এবং ঘুরছে ফিরছে, সো বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আছে। সম্পর্ক নাই কোন দেশের সাথে? ইসরায়েলের সাথে। আমরা জানি ইসরায়েল দেশটা সৃষ্টি হয়েছে কার মাধ্যমে? বেলফোর ঘোষণার মাধ্যমে। কোন ঘোষণা? বেলফোর ঘোষণা। এবং ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয়েছে 1948 সালে এবং ফিলিস্তিন ইস্যুর কারণে ইসরায়েল এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাইওয়ান,
তাইওয়ান এই দেশটার সাথে চীন, আমরা জানি চীনের সাথে সাপে নেউলে সম্পর্ক, সাপে নেউলে। এই যে চীন আছে না, তাইওয়ানের সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক সম্পর্ক নাই, মনে রেখো। তাইওয়ানের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক নাই, ওকে, একটু মনে রাখবা, রাজনৈতিক সম্পর্ক নাই, বাট অর্থনৈতিক সম্পর্ক কিন্তু ভাইয়া বিদ্যমান। রাজনৈতিক সম্পর্ক নাই কিন্তু কি আছে, অর্থনৈতিক সম্পর্ক কিন্তু আছে। একটা সময় সার্কভুক্ত মালদ্বীপের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ছিল না, বাট এখন কিন্তু মালদ্বীপের সাথে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আছে। তাহলে সঠিক উত্তর হবে কি বলতো, ইসরায়েল হবে সঠিক উত্তর। সবাই একটু সুন্দর করে পারছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিউবা চিনির দেশ, ঠিক আছে ভাইয়া, হয়েছে, পারছো। ফিদেল কাস্ত্রো সমাজতান্ত্রিক দেশ বলা হয়, কিউবাকে একটা সমাজতান্ত্রিক দেশ বলা হয়, ঠিক আছে, ফিদেল কাস্ত্রোর কারণে চিনি। চলো পরের কোশ্চেনটাই যাই। ওআইসি এর সদর দপ্তর কোথায়? অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন এর সদর দপ্তর কোথায়? আঙ্কারা, কুয়েত সিটি, তেহরান, জেদ্দা। তার আগে একটু বলে রাখি, এই যে আঙ্কারা আছে, তোমরা উত্তর দিতে থাকো ভাইয়া। আঙ্কারা, আঙ্কারা হচ্ছে কার বলতো, কার আছে রাজধানী? আঙ্কারা হচ্ছে তুরস্কের রাজধানী। আঙ্কারা হচ্ছে তুরস্কের রাজধানী। কুয়েত সিটি এটা কাদের? অবশ্যই কুয়েত সিটি আছে কুয়েতের, কুয়েত, ঠিক আছে, সুন্দর করে মনে রাখবা। তেহরান, এটা আমাদের মনে রাখতে হবে। তেহরান কাদের বলতো? কে কে জানো ভাই একটু কমেন্ট করো। আচ্ছা ডি বলতেছো, আমরা দেখি। নাইমা সুলতানা বেলফো, থ্যাংক ইউ সো মাচ। আরমান বলছে ডি, থ্যাংক ইউ। মাহবুবা আক্তার বলছে সি। তেহরান বলছো। আর কে আছো ভাইয়া? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে জানাই দাও। আর তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, তোমরা ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা। এখনো পর্যন্ত ক্লাস শেয়ার দেখতেছি যে 100 পার হয় নাই, তোমরা 100 পার করে দাও ভাইয়া। আমরা অবশ্যই তোমাদের সাথে যুক্ত আছি এবং শেষ পর্যন্ত তোমাদের সাথে ভাইয়া ইনশাল্লাহ থাকবো। সো তোমরা সবাই অবশ্যই শেয়ার এবং মেনশন করে বন্ধু বান্ধবদেরকে জানাই দিবা এবং আমাদের সঙ্গে ইনশাল্লাহ থাকবা। বলো, নাইমা সুলতানা বলছে। আর যে যে আছো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো কি কি আছো ভাইয়া। যে যে আছো, আঙ্কারা আমরা পেয়ে গেলাম, তুরস্ক, কুয়েত সিটি কুয়েত, জেদ্দা তো মোটামুটি সবারই জানার কথা, এটা সৌদি আরব, তাই না? এটা যদিও রাজধানী বলা যায় না, সৌদি আরব। এরপর কি আছে? তেহরান। বলো, তেহরান কাদের সাথে সম্পর্কিত? বলো, তেহরান, তেহরান কাদের সাথে যুক্ত? বলো তো, কি তেহরান কাদের সাথে যুক্ত? তেহরান এটা কাদের সাথে যুক্ত? এই তেহরানের কথা যদি বলা হয় ভাইয়া, বিশ্বের, মুসলিম বিশ্বের দুইটা জায়গা আছে, দুইটা দেশ আছে, একটা আছে ইরান আর একটা আছে সৌদি আরব। ইরান আর সৌদি আরব, এই যে দুইটা দেশ দেখতে পাচ্ছ, এই দুইটা দেশই কিন্তু মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর দেশ। ইরান হচ্ছে শিয়া পন্থী, শিয়াদের, ঠিক আছে, আর সৌদি আরবটা কি সুন্নি পন্থী, ঠিক আছে, সুন্নিদের। এই যে দুইটা দেশ আছে, তেহরান এইটা হচ্ছে ভাইয়া কাদের? এটা হচ্ছে সেই ইরানের, ইরান। ওকে, সো দেখো ভাইয়া, আমাদের ইসলামিক অর্গানাইজেশন যেটা আছে আর কি, ওআইসি, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত জানো? এটা সদর দপ্তরটা হচ্ছে ভাইয়া জেদ্দাতে অবস্থিত। একটু ভালো করে মনে রাখবা, জেদ্দাতে অবস্থিত। এবং বলা হয়ে থাকে ওআইসি হচ্ছে সবচেয়ে মরা সংগঠন। আমি তো মনে করি যে জাতিসংঘ সেটাও মরা সংগঠন, কোনো কাজের না, আকাজের কাজ করে বেড়ায়। যাক, সমস্যা নাই। তাহলে জেদ্দা ওটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঘ নাম্বার। যারা যারা উত্তর দিয়েছো তোমাদেরকে সবচাইতে ধন্যবাদ। চলো পরের কোশ্চেনটা দেখি। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বলো, এটার উত্তর দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, আর এটা কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কে কে জানো ভাই একটু কমেন্ট করবা। বলো, দ্রুত বলো, যে যে জানো ভাই কমেন্ট করে একটু জানাই দাও। আমরা এখানে যেগুলো নিয়ে এসেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, তারপরে কি রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি একেবারে লাস্টের দিক থেকে শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে কি বলা হয় বলতো? বিশ্বকবি, বিশ্বকবি, তাই না? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা বলা হয়, তাই তো? এখন দেখো ভাইয়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নোবেল পুরস্কার পাইছে, এসব বিষয়ে আমরা সবাই জানি, তাই না? এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় ছোট গল্প, ছোট গল্প, তাই না? ছোট গল্পের জনক, ঠিক আছে, ছোট গল্প। এই ছোট গল্পের জনক বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। মাইকেল মধুসূদন দত্ত, কপোতাক্ষ নদ, শতধে নদ তোমায় পরে মনে, শত তোমার কথা ভাবিয়ে বিরলে। এই যে কবিতা আছে কপোতাক্ষ নদ, যশোরের সাগরদাড়ি গ্রামের মাইকেল মধুসূদন দত্ত লিখছিলেন। এই মাইকেল মধুসূদন দত্ত মূলত সনেট বা চতুর্দশপদী কবিতা, এটার জনক। সনেট বা চতুর্দশপদী কবিতার জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে কি বলা হয় জানো? বাংলার সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, এই উপন্যাস, বাংলার সার্থক উপন্যাসের রচয়িতা হচ্ছে, উপন্যাসের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং তার সুখ্যাতি কি হিসেবে ছিল জানো? সুখ্যাতি ছিল জেলার একজন জাজ হিসেবে, বিচারক হিসেবে তিনি কিন্তু সুখ্যাতি কুড়িয়েছিলেন, বিচারক হিসেবে, কথাটা একটু মনে রাখবা, বিচারক হিসেবে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেন বিখ্যাত? বিদ্যাসাগর কেন বলা হয়? বিদ্যার সাগর, হাজার হাজার নলেজ তার ভিতরে। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, একটা ফাউ গল্প কিন্তু প্রচলিত আছে। অনেকে বলে তিনি এইভাবে বই দেখতেন, রোবট সিনেমা দেখছো না, এইভাবে বই দেখতেন আর এইভাবে নাকি চেলে ফেলতেন।
কিন্তু আসলে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, এইটা করতেন আছে শেরে বাংলা একে ফজলুল হক, সারা বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। এই ব্যক্তি খুবই ট্যালেন্টেড একজন পার্সন ছিলেন, এবং আমি তোমাদেরকে আগেও অনেকবার বলছি হয়তোবা, মেধাবী মানুষদেরকে চিনবা কিভাবে, দেখবা যে মাথাটা বড়, দেখবা এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাথা বড়, শেরে বাংলা একে ফজলুল হক মাথা বড়। মাথা বড় হইলে তার কি হয় বলতো, বুদ্ধি একটু বেশি হয়। গোবর বেশি থাকলেও সমস্যা নাই, গোবর থেকেই মূলত কি হবে বলতো, সুন্দর করে ফসলের উৎপাদনটা বেশি হবে। সো দ্যাটস ওয়াই কি হচ্ছে, আমরা বলে থাকি যাদের মাথা বড় তারা বেশি বুদ্ধিমান। দেখো আমার এই যে মাথা দেখছো অনেক বড় না, সো আমিও কি বলতো বুদ্ধিমান বা মেধাবী। ঠিক আছে, যাক চলো পরে যাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনাকেই বলা হয় বাংলা গদ্যের জনক। তাহলে বাংলা গদ্যের জনক কে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কথাটা একটু সবাই খুব সুন্দর করে মনে রাখবা, এই কথাটা কোনোভাবেই ভুল করবা না। এই চারজন ব্যক্তির যে জায়গা সব থেকে বেশি কোশ্চেন আসে আমি লিখে দিতে পারি, এবং তোমাদের এই বছর একটা আসার সম্ভাবনা খুবই প্রখর, এবং এটা 5 স্টার টাইপের একটা কোশ্চেন। সো এই কথাটা সবাই একটু খুব সুন্দর করে ভাইয়া মনে রাখবা, এইটা কোনোভাবেই যেন আর ভুল না হয়। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা করছিলেন তোমরা জানো, বিধবা বিবাহ, বিধবাদের বিবাহ দিয়েছিলেন, বিধবা বিবাহ আইন। এই বিধবা বিবাহ আইন 1956 সালে, কোথাও 54 লেখা আছে, 56 সালে লর্ড ডালহৌসির সহযোগিতায়, কার সহযোগিতায়, লর্ড ডালহৌসি, তার কারণে এই বিধবা বিবাহ আইন এটা প্রচলিত করছিল, এবং নিজের ছেলেকে এই বিধবা বিবাহ আইন প্রচলিত করছিল, এবং নিজের ছেলেকে একজন বিধবার সাথে বিয়ে দিয়েছিলেন, নিজের ছেলেকে একজন বিধবার সাথে বিয়ে দিয়েছিলেন। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং তার সম্পর্কে যে কথাগুলো আমি বলছি এগুলো সব তোমরা অবশ্যই ভালো করে ভাইয়া মনে রাখবা। ওকে, তো আমি আসলে প্রথমত তোমাদের সাথে একটু উদ্বোধন করলাম, ক্লাস নাম এখন আছে, ম্যাম ক্লাস নিবে। সো তোমরা অবশ্যই ক্লাস করবে, এবং তোমরা ক্লাসগুলো অবশ্যই শেয়ার এবং মেনশন করে দাও নিজের বন্ধু বান্ধবদের সাথে। সো এখন ম্যাম আসবে, তার পড়ানো তোমাদের আশা করি যে ভালো লাগবে। সো ম্যামের সঙ্গে ক্লাসটা করো, ইনশাল্লাহ আবারও দেখা হবে আমার সাথে। হ্যালো। পরের প্রশ্ন হচ্ছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানের গীতিকারকে? এটার গানের গীতিকারকে তোমরা হচ্ছে কমেন্ট করো, দেখি কে কে পারো। গোবিন্দ হালদার, আমার আচ্ছা, মোহাম্মদ শাকিল কমেন্ট করেছো গোবিন্দ হালদার। সুমি কাউসার সুমি বলেছো বি, গোবিন্দ হালদার। তারপর হচ্ছে সানজিদা ইসলাম আয়েশা বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কমেন্ট করো যে উত্তর কি হবে। এই কোশ্চেন আসে হচ্ছে, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানের গীতিকার, এখানে গীতিকার বলেছে বা রচনা কে করেছেন, এটার উত্তর হবে হচ্ছে গোবিন্দ হালদার। আর যদি এরকম আসে যে এই গানের হচ্ছে সুরকার বা হচ্ছে গানের সঙ্গীত শিল্পীকে, তখন হবে আপেল মাহমুদ। তাহলে এখানে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে গানের গীতিকার হবে গোবিন্দ হালদার। এটা হচ্ছে কনফিউশন হয় সবার। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? বলো সবাই, কত নম্বর সেক্টরের অধীনে ছিল? সুমি কাউসার সুমি লিখেছো বি, উম্মে কোহলি লিখেছো 2, জান্নাতুল রিয়া খ, আফরা ইবনাত হচ্ছে খ, খাদিজা খ, সেক্টর হচ্ছে 2 নং সেক্টর আপেল এগুলো কেন এখন, ফাবিহা জান্নাত লুপা 2 নম্বর সেক্টর, এস এম রাইসা 2 নং সেক্টর।
আচ্ছা, সানজিদা ইসলাম আয়েশা এ, এটার উত্তর হবে 2 নাম্বার। আমরা জানি যে সবার হচ্ছে সেক্টর মনে রাখতে একটু কষ্ট হয়। এই সেক্টর মনে রাখার জন্য একটা ইজি ট্রিক আছে, সেটা হচ্ছে যে আমরা এই 4টা সাইন মনে রাখতে পারি। এটা দিয়ে হচ্ছে আমরা সেক্টর মনে রাখবো যে কোন সেক্টর কোথায়। আমরা যদি বাংলাদেশের ম্যাপটা দেখি যে এখানে আমরা জানি যে মানচিত্রের কোন অংশে কোন জেলাগুলো রয়েছে, তাহলে হচ্ছে অ্যারো চিহ্ন যদি উপরের দিকে যায়, অর্থাৎ এখানে হচ্ছে 1 2 3 4 5, আর আবার যদি এদিকে হচ্ছে পশ্চিম দিকের অ্যারো চিহ্ন হচ্ছে নিচের দিকে গেলে, তাহলে হচ্ছে 6 7 8 9, আর এই ডট দিয়ে হচ্ছে এখানে একটা আর এখানে একটা 10 নম্বর এবং 11 নম্বর সেক্টর হচ্ছে চিহ্নিত করা হয়। তোমরা এভাবে চাইলে মনে রাখতে পারো যে কোন সেক্টর কোথায় অবস্থিত, যদি কেউ ভুলে যাও বা মনে রাখতে কষ্ট হয়। তাহলে এটার সঠিক উত্তর হবে হচ্ছে 2 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? আর ঢাকা জেলার কিছু অংশ 3 নম্বর সেক্টরেও ছিল। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বলো সবাই, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। আসছে না। রবীন্দ্রনাথ ঠাকুর। অন্তরা রানী সরকার বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। মোহাম্মদ শাকিল, রণ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা বলা হয়েছে এখানে, যে জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? তাসরিন তৃপ্তি তুষি লিখেছ কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা ফাতেমাতুজ জোহরা লিখেছ ডি অন্তরা রানী সরকার। জাতীয় সঙ্গীত আসলে আমাদের আরো যে এখানে হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জাতীয় সঙ্গীত রিলেটেড কোয়েশ্চেন পড়তে গেলে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর এটার প্রেক্ষাপট হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ। 1905 সালের যে বঙ্গভঙ্গ হয়েছিল সেই প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এটি প্রথম হচ্ছে প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়। বঙ্গদর্শন পত্রিকায় 1905 সালে প্রথম প্রকাশিত হয়েছিল জাতীয় সঙ্গীত। আর এটার হচ্ছে মোট হচ্ছে 25 লাইন বা চরণ হচ্ছে 25 চরণ, কিন্তু আমরা জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করি 10 লাইন। আর যা আমাদের রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠানে এর হচ্ছে আমরা মাত্র 4 লাইন ব্যবহার করি জাতীয় সঙ্গীতের। জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ রয়েছে, তোমরা কি জানো সবাই এটা? জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ কে করেছেন, কে বলতে পারবা? তানিশা ইসলাম তিশা। সাদিয়া জান্নাত সাইমা লিখেছো রবীন্দ্রনাথ। তোমরা কি বলতে পারবা যে জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ কে করেছেন? এটা জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান, উনি প্রথম হচ্ছেন। আর এটা সৈয়দ আলী আহসান জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদ করেন। জীবনানন্দ দাশ, এখানে অপশন কয় যে জীবনানন্দ দাশ আছেন, উনি হচ্ছেন আমাদের রূপসী জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি, আর কাজী নজরুল ইসলাম হচ্ছেন বিদ্রোহী কবি। শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি, আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আমাদের জাতীয় কবি।
হকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? বলো। হকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? অপশন এ হচ্ছে সিলেট, অপশন বি মৌলভীবাজার, অপশন সি হবিগঞ্জ এবং অপশন ডি হচ্ছে সুনামগঞ্জ। হকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? জারিন তাসনিম বলেছো এ, রিজাউল জান্নাত মিশকাত বলেছো মৌলভীবাজার, মোহাম্মদ শাকিল মৌলভীবাজার, মাহবুবা আক্তার, ফেরদৌসি হক, সুমি কাউসার সুমি, সামিরা আক্তার হিমু সিলেট, ফাবিহা জান্নাত লুপা সিলেট, রিমঝিম বৃষ্টি মৌলভীবাজার। হকালুকি হাওর হচ্ছে, এটার উত্তর হবে সিলেট, কারণ হচ্ছে সিলেটের ম্যাক্সিমাম অংশ জুড়ে হকালুকি হাওর অবস্থিত এবং মৌলভীবাজারের কিছু অংশতে রয়েছে, কিন্তু মৌলভীবাজার হবে না, এটা উত্তর হবে সিলেট। যারা হচ্ছে ডিএনসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলি যে আমাদের ডিএনসি থেকে প্রত্যেক বছরই জেনারেল ট্যুরের আয়োজন করে। তো আমরা হচ্ছে পরপর কক্সবাজার এবং চট্টগ্রামে গিয়েছিলাম, তো এরপর হয়তো বা আমরা সিলেটের কোনো একটা জায়গায় যাব। তো তোমরা চেষ্টা করো ডিএনসি তে যেন চান্স হয় এবং আমাদের সাথে এবার সিলেটে যেতে পারো জেনারেল ট্যুরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে বইটা রয়েছে মাস্টার মাইন্ড বুক, পালস নার্সিং ভর্তি কোচিং এর মাস্টার মাইন্ড বুক। এই বইটা কিন্তু তোমাদের জন্য এখন মাত্র 300 টাকায়, মাত্র তোমরা 300 টাকায় এই বইটা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো এই বইটা যদি তোমরা পাও তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের যে এক্সাম ব্যাচ আছে এক্সাম ব্যাচ কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি থাকবে। এক্সাম ব্যাচ যেখানে তুমি 90টা এক্সাম দিতে পারবা এই কয়েকদিনে। সো তোমরা যারা আসলে এই বইটা নিতে চাও তারা দ্রুত যোগাযোগ করে, আমাদের খুব অল্প সংখ্যক কিছু বই আসলে রয়ে গিয়েছে, সো সেই বইগুলো আমরা শিক্ষার্থীদের জন্য দেওয়ার ব্যবস্থা করেছে। তো তোমরা যারা আসলে নিতে চাও তারা আজকের ভিতরে আমাদের যে পেজ আছে পেজে নক করবা, যে নাম্বার আছে সেই নাম্বারগুলোতে নক করে অবশ্যই অবশ্যই ভাইয়া জানাই দিবা, এবং ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা আছি, তোমাদের সাথে ইনশাল্লাহ আমরা থাকবো। সো দেখো এই যে কোশ্চেনটা আমাদের আপু কিন্তু বা আমাদের ম্যাম কিন্তু তোমাদেরকে একটা মোটিভেশন দিয়ে দিল যে ঢাকা নার্সিং কলেজ থেকে প্রতি বছরই আমরা কিন্তু আসলে, আমিও যেহেতু ঢাকা নার্সিং কলেজের এবং আমিও কিন্তু ট্যুর পেয়েছি, ফাইনাল ট্যুরও হয়। আমি ধরো ঢাকা নার্সিং কলেজে আসার আগে জীবনে কখনো কোথাও ঘুরি নাই, ঠিক আছে? আমার বাবা মাকে বলতাম যে যাবো, বাবা মা আসলে ভয় পাইতো যে যাবে না, একটা মাত্র ছেলে, তার দরকার নাই, তুই কি করবি না করবি। তারা ভাবতো আমি আসলে বোকাশোকা মানুষ, আসলে বোকাশোকা, আমি এখনো বোকাশোকা। তো সেই বোকাশোকা মানুষটা যখন ঢাকা নার্সিং কলেজে আসছে, আসার পরে আমি আমার লাইফে সিলেট ঘুরছি, কক্সবাজার ঘুরছি, সেন্ট মার্টিন ঘুরছি, সাজেক ঘুরছি, মোটামুটি ঘোরা শেষ। বাংলাদেশের বিভিন্ন জেলায় পড়ানোর সুবিধার্থে আমি সেই জায়গাগুলোতেও ঘোরার সুবিধা আমি পেয়েছি। তো তোমরা ইনশাল্লাহ ঢাকা নার্সিং কলেজে আসার জন্য সর্বোচ্চ পরিমাণে ট্রাই করবে, এবং বলো তো দেখি কে কে আসলে বিএসসি যারা দিবা তোমরা আসলে, এবং এই একই সাথে আমাদের ডিপ্লোমা যারা আছো তোমাদেরও বলি, মিড ফোল্ডে আমাদের তো স্টুডেন্ট আছে, সো ওদেরও কিন্তু আসলে সুযোগ আছে। তো বলো তো ইনশাল্লাহ কে কে চাও যে ঢাকা নার্সিং কলেজে মানে পড়তে চাও কে কে, একটু বলো তো ভাইয়া। ঢাকা নার্সিং কলেজে পড়তে চাও কে কে, একটু বলো তো। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তোমাকে জীবনে ভালো কিছু করতে হলে ভালো প্রতিষ্ঠানে পড়তে হবে। একটা সময় আসলে এই জিনিসটা খুব বেশি একটা বুঝতাম না, বাট এখন কিন্তু এই জিনিসটা খুব ফিল করি। সো এটা একটু মনে রেখো, জীবনে যদি ভালো কিছু করতে চাও তাহলে ভালো প্রতিষ্ঠান তোমাকে অনেক বড় একটা জায়গাকে ক্রিয়েট করে দিবে। যদি তুমি নিজে সেই জায়গাটা ধরতে পারো তাহলে তুমি অনেক ভালো কিছু করবা, ঠিক আছে ভাইয়া? সো তোমরা কে কে আমাদের ঢাকা নার্সিং কলেজে পড়তে চাও, একদিন আমরাও একদিন ঘুরবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ঘুরবো। ওকে, সো কে কে ঢাকা নার্সিং কলেজে পড়বা, এবং সেটা শুধুমাত্র কথার বলার উদ্দেশ্যে বলা না, তোমরা অবশ্যই সেটাকে কি করবা, বাস্তবায়ন করে দেখাবা যে ভাইয়া আমরা এটা পারি এবং আমরা এটা করব। সো সেই জন্য কে কে স্বপ্নবাজ, কোন কোন স্বপ্নবাজ আছে আমরা তাদেরকে একটু দেখতে চাই যে ভাইয়া ইনশাল্লাহ আপনাকে কথা দিলাম আগামী যে 30টা দিন আছে, এই 30টা দিন, এই যে সামনে যে 30টা দিন আছে, এই 30টা দিন আমরা কি করব, আমরা ভাইয়া প্রতিদিন 10 ঘন্টা করে পড়াশোনা করব। কে কে কথা দিচ্ছ ভাইয়া, একটু কথাটা দিয়ে দাও তো। ইনশাল্লাহ এই 10টা ঘন্টা যদি তুমি পড়াশোনা করো তোমাকে কেউ থামাইতে পারবে না ভাইয়া। সিস্টেমটা আমি অনেককে বলে দিচ্ছি, যেহেতু তোমরা অনলাইনে পড়ো ভাইয়া, বাসার বাইরে তো যাইতে হবে না, সকাল 7টার ভিতরে উঠে যাবা, পড়ার ভিতরে 7টা থেকে 10টা 11টা পর্যন্ত পড়বা টানা ভাইয়া, বিকাল বেলায়
আমরা যদি 4টা থেকে 5টা পর্যন্ত দিই বা 3টা থেকে যদি আমি 5টা পর্যন্ত দিই, অনেক খারাপ কিছু না। এই সময়টা তুমি এমনি ফ্রি থাকো ভাইয়া। সন্ধ্যায় ভাইয়া, সন্ধ্যায় অবশ্যই যেহেতু 7টার সময় হয়, 7টা থেকে পড়া শুরু করবা টানা 12টা পর্যন্ত, এবং 1টা থেকে 2টা পড়াশোনা করবা। এর মাঝখানে এই যে 1 ঘন্টা ব্রেক আছে, 1 ঘন্টায় খাওয়া দাওয়া করবা। এই সব মিলায়ে দেখো ভাইয়া, এই রুটিনটা যদি তুমি ফলো করো, প্রতিদিন 10টা ঘন্টা যদি পড়াশোনা করো ভাইয়া, ইনশাল্লাহ তোমার বিজয় সুনিশ্চিত হবে ভাই, এটা আমি বলে দিতে পারি। এখন আমার কথা তো তোমার ভালো লাগবে না, এই পড়াশোনা করতে বলছে, এত পড়াশোনা করতে ভালো লাগে? এই যে সুন্দর একটা ডিভাইস আমাকে দিয়েছে, আমাদেরকে বিজ্ঞানীরা দিয়েছে, আমি এই সুন্দর ডিভাইসটা পড়বো, চায়না থেকে নিয়ে এসেছি। এই সুন্দর মোবাইলে একটু সুন্দর সুন্দর ছবি তুলবো, ছবি তুলে ফেসবুকে দিব ভাই। এই চিন্তা ভাবনা তুমি যদি করো, মনে রাখো ভাইয়া, তোমার সফলতার সন্ন্যাসী আহরণ করে দিতে পারে। এই ডিভাইসটা তোমাকে পদদলিত করে দিতে পারে। এখন তুমি পদদলিত হবা নাকি ওই যে স্বর্ণের যে শিখরটা আছে সেখানে উত্তোলিত হবা, এটা এখন তোমার উপর ভাইয়া। ইটস ইওর চয়েস। তোমার ক্ষেত্রে তুমি কিভাবে কি করতে চাও সেটা ডিসিশন নাও। আবার অনেক ভাইয়া আপু আছে ভাইয়া, পড়াশোনা করতে করতে খালি ঘুম আসে, খালি ঘুম আসে। ভাই ঘুমা, 2-3 দিন ঘুমা, ঘুমানোর পরে দেখ কেমন লাগে, ভালো লাগবে না। তো পড়াশোনা করার ক্ষেত্রে ওই ঘুম টুম সব বাদ। পড়াশোনা প্রয়োজন, যেমন আমরা বলি না, পথ কিন্তু পথিকের সৃষ্টি করে না, পথিকই কিন্তু পথের সৃষ্টি করে। যখন তোমার প্রয়োজন হবে ভাইয়া, তখন তুমি এমনি দৌড়াইবা। বাবা মা একসময় আমাকে বলতো যে টাকা ইনকাম করতে যে কি কষ্ট হয়, টাকা ইনকাম তোদের পিছনে যে খরচ করি সেটা যে কেমন লাগে, সেটা তুই একদিন বুঝবি। তো সেই জায়গাটা আসলে এখন তৈরি হচ্ছে, আমরা এখন বুঝতে পারতেছি, স্ট্রাগল করতেছি লাইফে। তো সেই জায়গাটা আমরা বুঝতে পারতেছি। তো বাবা মার যে স্বপ্নটা পূরণ করতে তোমার পিছনে যে ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্টটা কি সোনা হিসেবে ধরা দিবে নাকি ছাই হিসেবে পতিত হবে, সেটা ইওর ডিসিশন, তুমি কিভাবে নিচ্ছ। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে চান্স পাইলে 2টা বিষয় হবে। চান্স পাইলে তো ভাইয়া পড়াশোনা করলা, চান্স না পাইলে বাবা মা কি করবে, যে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ফি সাবিলিল্লাহ, ছেলে দেখা শুরু, এরপরে কি হবে, বা শ্বশুর বাড়ি পাঠাই দিবে থালাবাসি মাজবা। তো কোন দিকে চান্স পাইতে চাও? শ্বশুর বাড়ি যে কাপড় কাচার মানে কাপড় চোপড় পরিষ্কার করা, থালা বাসন মাজা আর আছে তরকারি রান্না করা করতে চাও, নাকি চান্স পেয়ে পড়াশোনা করতে চাও? ইটস ইওর ডিসিশন। সো ডিসিশন গুলা নাও, নিয়ে সেইভাবে পড়াশোনা করো। এবং রুটিন কিন্তু অনেকে বলো ভাইয়া রুটিন দেন তো, এই যে রুটিন ভাইয়া, আমাদের সম্পূর্ণ পড়ার রুটিনটা হচ্ছে এই রুটিনটা ফলো করো, ইনশাল্লাহ তুমি সফল হবা। ওকে, সো চলো পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। তো পরের কোশ্চেনটা দেখো কি আছে, শিখা চিরন্তন কোথায় অবস্থিত? বলো তো কে কে জানো ভাই, একটু উত্তর দিয়ে দাও তো। শিখা চিরন্তন এটা কোথায় অবস্থিত? দেখি কে কে জানো ভাই, একটু কমেন্ট করে উত্তর দিয়ে দাও। শিখা চিরন্তন এটা কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যানে, সাভারে, বিজয় সরণি, রাজারবাগ। রাজারবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, সাভার কোথায় বলো তো ভাইয়া? এই শিখা দিয়ে কিন্তু ভাইয়া 2টা কোশ্চেন আছে, একটা শিখা চিরন্তন আর একটা শিখা অনির্বাণ। আর একটা কি বলতো, শিখা অনির্বাণ। এই 2টা কোশ্চেন প্রচুর পরিমাণে আসে, এবং আমাদের শিক্ষার্থীরা কি করে বলতো, ভুল করে। এই যে উত্তর দিয়ে ফেলছে দেখি, সুমাইয়া সুমি, অসাধারণ মেধাবী, বোঝাই যাচ্ছে ভাইয়া। সোহরাওয়ার্দী উদ্যান বলছো। পূর্ণিমা রানী, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া আক্তার, রিয়াজুল, ইসলা জান্নাত, মিশকাত, মিশকাত বলে ওকে, কক লিখছো ভাই, কক না ক বলবো, ঠিক আছে ভাইয়া। আসরিন, আমি 2 দিকে চান্স পেতাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ 2 দিকে চান্স পাবা, কিন্তু সেই চান্স পাওয়ার জন্য কি করতে হবে, আগে এই দিকে চান্স পেতে হবে। এটা কঠিন, ওইটা কঠিন না, ওইটা চাইলেই বিয়ের সাথে দিয়ে দিবে, হয়ে যাবে, ঠিক আছে? কি বলছি? ওকে, সো থ্যাংক ইউ। ঘুম তত বাড়ছে, ঘুমের একটাই উপায়, 3 বেলা পিটানি খাওয়া, ঠিক আছে? রোজ 3 বেলা বলবা যে আমাকে পিটাইবা, 3 বেলায় আমাকে পিটাইবা। কাঠগোলাপ আশরাফুল ইসলাম আকাশ বলছে, আসরিন সুলতানা তিশা বলছে ক, আসরিন ক, তারপর আছে সালমা সুবর্ণা বলছে অনেকের কমেন্ট হয়তো আমরা দেখতে পাই না। আরিয়া বলছে সোহরাওয়ার্দী উদ্যান, স্বর্ণছাড়া, নাইমা, তানিশা, রাকিবা রাই, তারপর আরোহী রায়, স্বর্ণালী দে, আসরিন, নীল পাখি, অদিতি শাহ, থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা উত্তর দিয়েছো। ভাই আমি একটা কথা বলছিলাম, শিখা অনির্বাণ এটাও কিন্তু প্রচুর পরিমাণে আসে। আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, শিখা অনির্বাণ। এই শিখা অনির্বাণ যেটা আছে, এই শিখা অনির্বাণ কোথায় জানো, সারা জীবন চলতে থাকে। এই শিখা অনির্বাণ এটা অবস্থিত হচ্ছে ঢাকা সেনানিবাসে। কোথায়? ঢাকা সেনানিবাসে। প্রশ্নটা মনে রেখো, এই সেনানিবাসটা থেকে প্রশ্ন আসতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর শিখা চিরন্তন যেটা সারা জীবন জ্বলবে, এই শিখা চিরন্তনটা অবস্থিত হচ্ছে কোথায় বলতো? অনেকে উত্তর দিচ্ছ, মোটামুটি পারছো, সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে। চলো পরের কোশ্চেনটা একটু দেখি। পরের যে কোশ্চেনটা আছে, শহীদ মিনারের স্থপতি হচ্ছেন, বলো তো কে কে আছে? হামিদুর রহমান, হামিদুজ্জামান, কামরুল হাসান, শিবনারায়ণ দাস। তো
তো এখানে শিবনারায়ণ দাসকে দেখে মনে পড়ে গেল, যেহেতু কিছুদিন আগে মারা গেছেন, এই ব্যক্তিটার নাম আসতে পারে। বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন এই শিবনারায়ণ দাস। কামরুল হাসান দিয়ে মনে পড়ে যায় ওই যে দেশ আজ বিশ্ববিহার খপ্পরে এই জানোয়ারকে হত্যা করতে হবে, এই দুইটা পোস্টারের ডিজাইনার কে ছিলেন? কামরুল হাসান। ওকে, সো সবাই একটু উত্তর দিয়ে দাও ভাইয়া, দেখি কে কে পারে, এটা একটু উত্তর দাও তো। ওকে, একটু উত্তর দিয়ে দাও। আশরাফি জাহান আত্রি বলছে ভাইয়া সাউন্ড বেশি নাই। আচ্ছা, আমরা চেষ্টা করতেছি, খুব দ্রুত এটার ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। ওকে, সো আপু তোমাদের সাথে, ম্যাম তোমাদের সাথে অবশ্যই উত্তর দিবে, সো তোমরা অবশ্যই ক্লাসটা করো। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন, সবাই উত্তর দিচ্ছ। সুমি কাউসার সুমি লিখেছো এ, সানজিদা ইসলাম আয়েশা এ, তারপর হচ্ছে মেঘলা আকাশ লিখেছো হামিদুর রহমান, ফারহান জারিন হামিদুর রহমান, ফাবিহা জান্নাত লুপা, সুবর্ণা বৈদ্য রায়। আচ্ছা, মানচিত্র খচিত পতাকা শিবনারায়ণ দাস। আচ্ছা, এটার উত্তর হবে এ। তোমরা তোমরা কি বলতে পারবা যে কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত? আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত বলো। কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে ঢাকা নার্সিং কলেজের পাশে অবস্থিত। তোমরা যারা হচ্ছে ঢাকা নার্সিং কলেজে চান্স পাবা, তাহলে তোমরা যখন হোস্টেলে থাকবা একদম কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে। কেন্দ্রীয় শহীদ মিনারকে প্রতিদিন দেখার জন্য হলেও ঢাকা নার্সিং কলেজে চান্স পেতে হবে। সাউন্ড কম। কেন্দ্রীয়, এখানে অপশন হচ্ছে হামিদুর রহমান এবং হামিদুর জামান। এই দুটো অপশনের মধ্যে তোমরা হচ্ছে অনেক কনফিউজ হয়ে যেতে পারো যে দুইটা হচ্ছে একই রকম দেখতে। ডিএনসি এর পাশে। ঢাকার সাভারে লিখেছো কে? কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকার সাভারে না, জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভারে। আর কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে ঢাকা নার্সিং কলেজের পাশে। মানে এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ভিতরে, কিন্তু ঢাকা নার্সিং কলেজের পাশে একদম কেন্দ্রীয় শহীদ মিনার। আচ্ছা, তোমরা সবাই অনেক ভালো পারছো। নাবিলা সিদ্দিকা সামিয়া ঢাকা নার্সিং কলেজের পাশে। আচ্ছা, তাহলে এটার উত্তর হবে হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন হামিদুর রহমান। নেক্সট। এটা বলো, ক্রিকেটে কত সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে? এটার উত্তর কে দিতে পারবে? ক্রিকেটে কত সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে? অপশন এ হচ্ছে 1999, অপশন বি হচ্ছে 2001, অপশন সি হচ্ছে 1998, আর অপশন ডি এখানে এটা ভুল আছে। তোমরা কে বলতে পারবা বলো। আরাফাত রহমান লিখেছো 1999। না, তুমি শিওর হয়ে বলো, আমাকে আবার কোশ্চেন করছো কেন? আফসানা মিমি লিখেছো 2000, মাহবুবা আক্তার লিখেছো 2001, মোহাম্মদ শাকিল সঠিক উত্তর নাই, তবে সঠিক উত্তর 2000 সালে। তানিয়া আক্তার 2000, কৃষ্ণা বিশ্বাস লিখেছো 2000, মেঘলা আকাশ লিখেছো 2000, রিজাউল জান্নাত মিশকাত 1999, সুমি কাউসার সুমি লিখেছো বি। এটা আসলে এখানে সঠিক উত্তর নেই, এটা হবে 26 জুন 2000 সালে। ক্রিকেটে কত সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে? এর উত্তর হবে 26 জুন 2000 সালে। পরবর্তী প্রশ্ন, যেহেতু সবাই নার্সিং পরীক্ষা দিবেন, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর সবাই জানো। আন্তর্জাতিক নার্স দিবস কবে? সাইমা আক্তার তমা বলেছো। আচ্ছা, সবাই বি। শিরিন সুবা লিখেছো বি, 6 মে।
মিষ্টি মে সি, সিনথিয়া আক্তার। আচ্ছা, আন্তর্জাতিক নার্স দিবস মূলত পালন করা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম তারিখ অনুযায়ী। ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছেন আধুনিক নার্সিং এর প্রবর্তক। উনি 1820 সালে 12ই মে হচ্ছে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন। MAS মাহবুবা লিখেছো 12ই মে মেঘলা আকাশ। অন্তরা রানী সরকার দিশামণি। নাইমা সুলতানা, তারপর ফাবিহা আবেদিন। সবাই তোমরা সঠিক উত্তর দিয়েছো। এটার উত্তর হবে 12ই মে। 12ই মে হচ্ছে প্রত্যেকটা নার্সিং কলেজে অনেক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। তো তোমরা হচ্ছে যখন সবাই চান্স পাবা তখন এই দিনে অনেক সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবা। আর হচ্ছে আমাদের ঢাকা নার্সিং কলেজে DGNM এর সব থেকে বড় যে অনুষ্ঠান যেটা হয় DGNM এর অর্থায়নে, আমাদের ভেন্যু হচ্ছে আমাদের ঢাকা নার্সিং কলেজ। তো এদিন হচ্ছে আমরা সবাই অনেক বেশি এনজয় করি। আমি চাই যে তোমরা হচ্ছে ঢাকা নার্সিং কলেজে চান্স পাও আর হচ্ছে এসে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করো। আমাদের হচ্ছে ঢাকা নার্সিং কলেজে যতগুলো অনুষ্ঠান হয় তার মধ্যে এটা মানে অন্যতম একটা ভালো এবং বড় অনুষ্ঠান হয়, সব থেকে জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান। তো আমি চাচ্ছি যে তোমরা সবাই আসো, আমাদের ঢাকা নার্সিং কলেজে চান্স পাও সবাই, মানে যারা ভালো করে পড়ছো তারা সবাই ভালো করে চান্স পাও, তারপর হচ্ছে এসে এই অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করো। আফরা ইবনাত লিখেছো 1 মে, নাকি 12 মে লিখতে গিয়ে 1 মে লিখেছো? ওনার হচ্ছে তারিখের জন্য এই দিন আমরা পালন করি আন্তর্জাতিক নার্স দিবস। এটা হচ্ছে আমি যে সেশনে পরীক্ষা দিয়েছিলাম ওই সেশনে এই কোয়েশ্চেন এসেছিল। আর হচ্ছে এই প্রশ্ন ভাগ্যিস আমি দিতে পেরেছিলাম। যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে মে মাসে হচ্ছে, তো মে মাসে যে দিবসগুলো আছে তোমরা হচ্ছে চেষ্টা করবে ওই দিবসগুলো একটু ভালো করে মনে রাখার। কারণ হচ্ছে আমার পরীক্ষা হয়েছিল 26 মে 2023 সালে। তো আমি হচ্ছে তখন হচ্ছে এই প্রশ্ন এসেছিল। তো তোমাদের যেহেতু মে মাসে পরীক্ষা হচ্ছে, মে মাসে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এর পরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে মে মাস রিলেটেড। এটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস কত তারিখে? বলো সবাই বলো, আন্তর্জাতিক শ্রমিক দিবস কত তারিখে আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করি? আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। মাহমুদা ইয়াসমিন লিখেছো 1 মে। 1 মে। দিশামণি লিখেছো সি, হিজাব কুইন। আচ্ছা, এটা আগের উত্তর। আন্তর্জাতিক শ্রমিক দিবস কত তারিখে? যেহেতু পরীক্ষা মে মাসে হবে তো এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মে মাসের যে ডেগুলো আছে তোমরা সবাই ভালো করে এগুলো মনে রাখবা, পড়বা সবাই। শেষ কথা লিখেছো গ, আসরিন সুলতানা তিশা। গ, রীতা সিদ্দিকা 1 মে হচ্ছে শ্রমিক দিবস। সুবর্ণা বৈদ্য রায় শ্রমিক দিবস 1 মে। হিজাবি কুইন 1 মে। আসরিন সুলতানা, আচ্ছা প্রীতি দেবনাথ 1 মে। আশরাফুল রিজাউল জান্নাত মিশকাত 1 মে। প্রিয়া সরকার, অন্তরা প্রামাণিক, স্বপ্না। গ, সুমি কাউসার সুমি। সুমি কাউসার সুমি বোধহয় অনেক অ্যাক্টিভ, তুমি সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছ। মোহাম্মদ তানিশা জাহান উর্মি 1 মে। অদিতি সাহা, নাইমা সুলতানা। এটা সঠিক উত্তর হবে 1 মে। ওকে, থ্যাংক ইউ। সো তোমাদের ম্যাম খুব সুন্দরভাবে উত্তরগুলো দিয়ে দিল।
তোমাদের বলেই দিল যে মে মাসে কিন্তু আসলে দেখছো মে মাসের যে দিবসগুলো আছে না, দিবসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাইয়া। এই ইম্পর্টেন্ট দিবসগুলো তোমরা যদি না পড়ে যাও তাহলে কি হবে বলো তো, ভুল হবে। এই তো তৃষা যুক্ত আছে আমাদের সাথে। আর আবার যেমন লেখছে বই বউ সব দেওয়া হবে 300 টাকায়, যাক যোগাযোগ করো। বই বউ সবকিছু তোমাদের জন্য ফ্রি। ওকে, আমিও যোগাযোগ করি, আমারও তো বউ লাগবে, সো দ্যাটস ওয়াই আমিও যোগাযোগ করি। রুইসা যুক্ত হয়েছে, মোহাম্মদ শাকিল যুক্ত হয়েছে। আপুর ক্লাস শেষ না? আপুর ক্লাস শেষ না, আপু আছে, সো টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, সো দেখো তোমরা কি আসলে যারা যুক্ত আছো তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে একটু জানাবা। এবং তোমরা যারা এখনো পর্যন্ত লাভ রিয়াক্ট দাও নাই অবশ্যই লাভ রিয়াক্ট দিবা, এবং যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই তারা অবশ্যই ক্লাসগুলো একটু শেয়ার এবং মেনশন করে দিবা বন্ধু বান্ধবদের। কারণ ভালোবাসা দিলে কি ভালোবাসা কমে? ভালোবাসা দিলে তো আর ভালোবাসা বাড়ে। ভালোবাসার মানে হচ্ছে জানো কি জানো, এগুলো হচ্ছে সোনার মতো, যতই তুমি পোড়াবা তত বেশি আছে খাঁটি হবে। সোনা হচ্ছে খাঁটি, সে তো আমার দেশের মাটি। ঠিক আছে, এই যে গানটা আছে না, গানটার মতো। সো এটা একটু মনে রেখো ভাইয়া। 1 মে এটা কি হবে? বিশ্ব শ্রমিক দিবস। এই দিনে কি করছিল বলতো? ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে, বিশেষ করে যে শিকাগো শহরে, ওইখানে যে শ্রমিকদের সাথে ওইখানে আসছে ওইখানকার প্রশাসনের একটা সমস্যা হয়েছিল এবং ওইখানে গুলি করা হয়েছিল এবং মানুষ মারা গেছিল। দ্যাটস ওয়াই 1 মে কে কি হিসেবে পালন করা হয়? বিশ্ব শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। এখানে আমি ভাবছিলাম যে 14 ফেব্রুয়ারি থাকে কিনা। সো স্টুডেন্টরা তো সবারই ভালোবাসা যা লাগে। সো 14 ফেব্রুয়ারি দেখার সাথে সবাই মোটামুটি বলে দিতে। আফরা ইবনাথ যুক্ত হয়েছে, ওরে নেটরে। আচ্ছা আপু সমস্যা নাই। তানিয়া একটা সিনিগ্ধা যুক্ত হয়েছে, 22 মে আমার জন্মদিন। আচ্ছা ওইটা আমরা তানিয়া তানিয়া দিবস ঘোষণা করে দিলাম, যাও। ওকে, মাহমুদা ইয়াসমিন বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, থ্যাংক সো মাচ। তুলি ইসলাম আলহামদুলিল্লাহ। জান্নাতুল ফেরদৌস গোয়া বলছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা যুক্ত আছো তোমরা অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবা, মেনশন করে দিবা। তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখি ভাইয়া, যেহেতু এটা আমাদের শেষ। পরের যে কোশ্চেনটা আছে, রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? এই বই আর উক্তি থেকে ভাই একটা আসবে। যেমন এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, আমি রাষ্ট্র, আমি রাষ্ট্র এই কথাটা কে বলছে? আমি রাষ্ট্র এই কথাটা কে বলছে? কে কে জানো ভাই, একটু কমেন্ট করবা। আর রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, এটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। এখানে আছে জন লাক, প্লেটো আছে, অ্যারিস্টটল আছে, সক্রেটিস আছে। বলো তো ভাইয়া এটা কি হবে? এখানে একটা কথা বলে রাখি ভাইয়া, এই যে সক্রেটিস আছে না, সক্রেটিসের শিষ্য ছিল হচ্ছে প্লেটো, প্লেটোর শিষ্য ছিল অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিষ্য ছিল আলেকজান্ডার ডি গ্রেট, আলেকজান্ডার ডি গ্রেট। এই আলেকজান্ডার ডি গ্রেট এই ভারতবর্ষে আসছিলেন, আসার পরে ভারতবর্ষ দখলও কিন্তু করে নিয়েছিলেন। ঠিক আছে, তো দেখো এখানে যে রিপাবলিক গ্রন্থ আছে, এই রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে ম্যামে উত্তর দিয়ে দিবে তোমাদের। সো ম্যাম অবশ্যই উত্তর দিতে বলবো। তার আগে আমার যে কোশ্চেন, আমি রাষ্ট্র, এটা বলো তো কি হবে? ওকে, অনেকে উত্তর দিচ্ছ। সুমি কাউসার বলেছো বি। নাইমা সুলতানা মিষ্টি মিষ্টি। সুবর্ণা বৈদ্য রায় প্লেটো। নাইমা সুলতানা বলেছো খ। রিয়াজুল জান্নাত মিশকাত। অন্তরা রানী সরকার। অন্তরা প্রামাণিক। মেঘলা আকাশ। তানিয়া আক্তার বলেছো চতুর্দশ লুই। চতুর্দশ লুই, আচ্ছা আমি রাষ্ট্র। ফাবিহা জান্নাত লুপা। হায়াতি বিন ইদা। ইদা হচ্ছে বলেছো আইদা, আচ্ছা হায়াতি বিন আইদা। প্লেটো। মোহাম্মদ আমরান। প্লেটু, প্লেটু না প্লেটো। আদিতি সাহা। আচ্ছা এটার উত্তর হবে প্লেটো। রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লেটো। থ্যাংক ইউ, তোমরা অনেকে উত্তর দিয়েছে। তো প্রীতি দেবনাথকে দেখছি, দিশামণিকে দেখতে পাচ্ছি, মোহাম্মদ শাকিলকে দেখতে পাচ্ছি, লুই চতুর্দশ বলতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া পার্সো, থ্যাংক ইউ। আমাদের তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমরা এখনো যারা শেয়ার করো না একটু শেয়ার করে দিও। আর একটা কথা বলে রাখি, এখানে দেখছি ফেরদাউসি হক যুক্ত হয়েছে, রুবাবা আফরিন যুক্ত হয়েছে, নাইমা সুলতানা তানজিমা, থ্যাংক ইউ সো মাচ। বলো ওকে, বলদের জামাই লাগবে না, সবারই জামাই লাগবে, এবং যারা ছেলে আছো তোমাদের সবার বউ লাগবে, সেটা পরবর্তীতে, এবং সেটার ব্যবস্থা পালস নার্সিং ভর্তি কোচিং এর সৌজন্য হবে। কিভাবে হবে? আমরা স্পন্সর করব তোমাদের। আমাদের যেহেতু পরিচালক মহোদয় যিনি আছেন, চেয়ারম্যান মহোদয় কাজী ইমরান, তোমরা বুঝতেই পারতেছো নামের সাথে কাজী আছে, সো আমরা কাজী অফিস সাথে নিয়েই বসে আছি। তো কাজী অফিসের পক্ষ থেকে, কাজীর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে বিয়েতে। ওকে, সো চলে আসো ভাইয়া। উত্তর যেহেতু পেয়ে গেছি, প্লেটো হবে, এটা মনে রেখো। আর আমি রাষ্ট্র এই কথাটা কে বলছে? চতুর্দশ লুইস, দ্যাটস মিন্স 14তম লুইস। তো লুইসের নামটা একটু মনে রাখো, চতুর্দশ লুইস, এই যে তিনি এই কথাটা বলছিলেন। সো এটা একটু সুন্দর করে ভাইয়া মনে রেখো। ওকে, সো এই কোশ্চেনটা একটু অবশ্যই সবাই একটু মনে রাখবা। সো আমরা আপুর সাথে একটু কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে ম্যামের সাথে কথা বলবো, সেটা হচ্ছে আসলে ঢাকা নার্সিং
কলেজে চান্স পাইতে গেলে তিনি যেহেতু চান্স পাইছেন, খুব রিসেন্টলি চান্স পাইছেন, আমি তো বুড়া হয়ে গেছি, সেই 19 সালে চান্স পাইছিলাম, তো ওই গল্প না দিই। এখন আমরা যেহেতু আছে সময়ের পরিক্রমায়, আপু যেহেতু চান্স পাইছে, তো কিভাবে তোমরা এই 30 দিন পড়লে, বা 30 দিন তো আসলে নাই, 25 দিন ধরে নিই আমি, 25 দিন পড়লে আসলে কিভাবে আসলে একটু ভালো করা যায় বা আগের থেকে আরো বেশি আগায় যাওয়া যায়, সেই আগানোটার জন্য তোমরা কিভাবে আসলে পড়বা, এই সময়টাকে কিভাবে কাজে লাগাবা, এই সময়টাকে কিভাবে আরো বেশি ইউটিলাইজ করা যায়, সেটা আপু তোমাদের সাথে শেয়ার করবে, বা তার আসলে গল্প যেটা আসলে সে কিভাবে চান্স পাইছে সেই কথাগুলো তোমাদের সাথে বলবে। তো আরমান যুক্ত হয়েছে ভাইয়া, আর কে যুক্ত হয়েছে, জুতি যুক্ত হয়েছে, আর দেখতে পাচ্ছি আমি অনেকের নাম বলার চেষ্টা করতেছি যারা নতুন নতুন আছো। অদিতি সাহা যুক্ত হয়েছে, আমার ভয় আর ভয় দেখায় না ভাইয়া, ওকে, তো দরকার নাই। তো দেখো ভাইয়া, যারা আসলে তোমরা চান্স পেতে চাও, তো তাদেরকে তোমাদের কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা, কারণ মোটিভেশন হচ্ছে একটা তেল, তো তেল তোমাকে দেওয়াই লাগবে, তেল না থাকলে গাড়ি চলবে না, তো সেই গাড়ি চলার জন্য তেলটা আমরা দিব। তো তোমরা অবশ্যই একটু আপুর কথাগুলো শোনো, আশা করি যে তোমাদের ভালো লাগবে। আচ্ছা, আমি আমি হচ্ছে 2022-23 সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, এবং আমার হচ্ছে পরীক্ষা দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমি আসলে জানতাম না যে আমি পারবো কিনা বা কিছু, অনেক ভয় হচ্ছিল আমার তখনও। তো পরীক্ষা যখন আমি কোয়েশ্চেনটা পাই, তো পাওয়ার পর কোয়েশ্চেন দেখে আমি আমি হচ্ছে মানে এত বেশি কমন ছিল আমার ওই সময়। আর আমাদের তো হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক নাই, তো আমাদের সময় ছিল না। এই জন্য হচ্ছে বাসা থেকে এরকম ইনস্ট্রাকশন ছিল যে তুমি হচ্ছে পারো আর না পারো 100টা টাকায় দিয়ে আসবা। তো এটা হচ্ছে একটা, মানে আমি হচ্ছে প্রশ্ন একদম দাগানো শুরু করেছি শুধুমাত্র ম্যাথমেটিক্স এর কোয়েশ্চেন কয়েকটা বাকি রেখে, যেগুলো হচ্ছে তোমাদের অনুপাতের, সরি তোমাদের হচ্ছে পিতা পুত্র, তারপর হচ্ছে লাভ ক্ষতির যে অঙ্কগুলো আসে এগুলো হচ্ছে বাদ রেখে বাকি সবগুলো প্রশ্ন হচ্ছে দাগিয়েছিলাম। তো প্রশ্ন হচ্ছে আমার এত বেশি কমন ছিল যে আমি একদম বেশি, একটা প্রশ্ন ছিল এরকম যে আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহৃত হয়। আমি হচ্ছে শুধুমাত্র কার্বন দেখেই একদম হচ্ছে প্রশ্ন দাগানো শেষ। পরে হচ্ছে রিভাইজ যখন করব তখন দেখি যে ওটা আসলে একটা ছিল কার্বন ডাই অক্সাইড আর একটা ছিল হচ্ছে কার্বন মনোক্সাইড। তা আমি হচ্ছে ভুলে ওটা হচ্ছে কার্বন মনোক্সাইড দাগিয়ে ফেলেছি। এটার হচ্ছে সঠিক উত্তর হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো তোমরা হচ্ছে প্রশ্ন এরকম দাগানোর সময় তোমরা হচ্ছে কখনোই একদম তাড়াহুড়ো করবে না, ওখানে হচ্ছে তোমাদের যথেষ্ট সময় আছে, তোমরা প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ভালোভাবে পড়বা। আর হচ্ছে এই ধরনের ভুলগুলো যেন না হয় বা এই ধরনের ভুলগুলো এড়ানোর জন্য তোমরা হচ্ছে অপশনগুলো ভালো করে চেক করবা। আবার আমার মতো হচ্ছে বেশি নার্ভাস হয়ে গিয়ে ভুল লাগাবা, বা হচ্ছে বেশি এক্সাইটমেন্টে ভুল লাগাবা, এরকম যেন না হয়। তোমরা হচ্ছে প্রপারলি হচ্ছে ওখানে তো মানে হচ্ছে 100টা প্রশ্ন দাগানোর জন্য তোমাকে 1 ঘন্টা সময় দিচ্ছে। তো তোমার হাতে মোটামুটি ভালোই সময় থাকে। তুমি হচ্ছে সবগুলো প্রশ্ন পড়বা, পড়বা, তারপর হচ্ছে উত্তরগুলো দেখবা, দেখে তারপর হচ্ছে আর দাগানোর সময় এমন হচ্ছে অনেক সময় হয় যে আমরা হচ্ছে দেখি একটা কিন্তু দাগাই আরেকটা। তো হচ্ছে এই ধরনের ভুলগুলো যেন না হয়, তাই ওই সময় পরীক্ষার সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখবা, ঠান্ডা রেখে হচ্ছে পরীক্ষা দিবা। আর হচ্ছে প্রিপারেশনের কথা যদি বলি, যে তোমাদের হাতে এখন খুব বেশি সময় নেই। তো তোমাদের বেশি কিছু মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট না ওরকম কোনো কিছু পড়ারও সুযোগ তোমাদের হাতে নেই। তাই যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ভাইয়ারা যেগুলো হচ্ছে তোমাদের গাইডলাইন দিচ্ছে, যেগুলো হচ্ছে তোমাদের এখানে কোয়েশ্চেন। আমি কত মার্ক পেয়েছিলাম, আমি মেবি 81 পেয়েছিলাম। 81 পেয়েছিলাম। আর হচ্ছে তোমরা যদি ঢাকা নার্সিং কলেজে চান্স পেতে চাও তাহলে তোমাকে 80+ পেতে হবে। 80+ হলে তুমি হচ্ছে মোটামুটি সেফ জোনে আছো। তো আমি হচ্ছে প্রথমবার ঢাকা নার্সিং কলেজে হচ্ছে আমি প্রথমবার মানে আমার মানে যখন তোমরা হচ্ছে কি বলে যখন চয়েস দিবা কলেজ, তখন হচ্ছে এই জিনিসগুলো অনেক বেশি মাথায় রাখতে হয়। আমি আসলে ওইভাবে জানতাম না যে চয়েস দেওয়ার সময় হচ্ছে সিরিয়ালটা ভালোভাবে মেনটেন করতে হবে। আমি আমার ইচ্ছা মতো দিয়েছি যে আমার বাসা হচ্ছে রংপুর, যে আমি রংপুরকে 1 নম্বরে রেখেছি, ঢাকা নার্সিং কলেজকে 2 নম্বর। তো এরকম দিয়ে হচ্ছে আমি কলেজ চয়েস দিয়েছিলাম। তো পরে হচ্ছে আমার প্রথমে এসেছিল রংপুর নার্সিং কলেজ। ওখানে রংপুর নার্সিং কলেজে হচ্ছে 1 মাসের মতো থেকে প্রথম মাইগ্রেশনে আমি হচ্ছে ঢাকা নার্সিং কলেজে এসেছি। তো তোমরা হচ্ছে মানে আমার সিরিয়াল একটু পিছনে ছিল, কারণ আমার জিপি এর মার্ক হচ্ছে পয়েন্ট সামথিং এরকম মনে হয় কম ছিল। যার কারণে আমার রুমমেট হচ্ছে ও ও হচ্ছে আমার থেকে 1 মার্ক বেশি পেয়েছিল, কিন্তু ওর জিপিএ তে যেহেতু একদম ফুল মার্ক ছিল, ও হচ্ছে ওর সিরিয়াল ছিল 100 কত 20 না কত এরকম, আর আমার একদম শুধুমাত্র হাফ মার্কের জন্য আমার অনেক দূরে সিরিয়াল ছিল। তো হচ্ছে তোমরা হচ্ছে যদি ঢাকা নার্সিং কলেজে চান্স পেতে চাও তাহলে 80+ হচ্ছে দাগানোর মানে
সলভ মানে রাইট করার চেষ্টা করবা, যে যেন হচ্ছে 80+ যেন হয়। আর যদি 82-83 যদি এরকম হয় তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারো যে ঢাকা নার্সিং কলেজ হবে। আমার মনে হয় যে ঢাকা নার্সিং কলেজে চান্স না পেলে আসলে মানে তোমার হচ্ছে মানে তুমি যদি অন্য নার্সিং কলেজেও চান্স পাও ঠিক আছে, সব মানে সবাই হচ্ছে অ্যাপ্রিসিয়েট করবে, বা সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সত্যি অনেক হচ্ছে কি বলে সৌভাগ্যের ব্যাপার। তো তার মধ্যে হচ্ছে ঢাকা নার্সিং কলেজ আমার মনে হয় যে আমি যেহেতু রংপুর নার্সিং কলেজে ছিলাম, তারপর আমার রুমমেট হচ্ছে রাজশাহী নার্সিং কলেজের, তারপর হচ্ছে চট্টগ্রাম নার্সিং কলেজে আমার ফ্রেন্ড আছে। তো সবকিছু মানে বিবেচনা করে আমার মনে হয় ঢাকা নার্সিং কলেজ হচ্ছে একদম বেস্ট। এটা যে শুধুমাত্র রেজাল্টের দিক থেকে 1 নাম্বার বা হচ্ছে রেজাল্টের দিক থেকে ভালো তা কিন্তু না। তোমরা যে কোনো দিকে, যেমন আমাদের মানে কালচারাল প্রোগ্রাম বলো, আমাদের বিভিন্ন ইভেন্ট বলো, সবকিছু মিলে ঢাকা নার্সিং কলেজ হচ্ছে একদম বেস্ট। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা চেষ্টা করো যে প্রিপারেশন যেন অনেক ভালো থাকে, যেন হচ্ছে প্রথমবারে যেন ঢাকা নার্সিং কলেজ আসে, বা হচ্ছে ভালো মার্কস যেন ক্যারি করতে পারো পরীক্ষায়। আহ, এরকম ভাবে প্রিপারেশন নাও। আর হচ্ছে প্রিপারেশনের কথা যদি বলি, যেহেতু হাতে সময় অনেক কম, নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই। তোমরা হচ্ছে আগের যেগুলো পড়েছিলে সেগুলোই হচ্ছে বারবার রিভিশন করো, আর ভাইয়ারা যেগুলো হচ্ছে আহ, মানে হচ্ছে তোমাদের গাইডলাইন দিচ্ছে এগুলো ফলো করার ট্রাই করো। আর এই সময় অন্তত একটু পড়াশোনায় বেশি ফোকাস করো, ফোন একটু কম দেখো, কারণ হচ্ছে চান্স পেয়ে গেলে তখন এমনিতেই অনেক সময় থাকবে হাতে। তো হচ্ছে সবার জন্য শুভকামনা, সবাই অনেক ভালো করে পড়ো। থ্যাংক ইউ সো মাচ। সো আপুর বাসা কিন্তু বলে দিছে, আপুর বাসা আছে রংপুরে। সো তোমরা রংপুরের কে কে আছো ভাই একটু জানাই দাও তো। একজন তো দেখলাম এই যে কিন্তু অন্তরা প্রামাণিক বলছে আপু আপনার বাসা রংপুরে, আমার বাসাও রংপুরে। হ্যাঁ, ওর বাসা রংপুরে। তো আমরা এখানে কি হয়েছে জানো, ও আছে উত্তরবঙ্গের, আমি আবার দক্ষিণবঙ্গের। তো আমি আমার এলাকার কথা তো সবসময় বলি সব থেকে বেস্ট। এখন আমি অবশ্যই সবসময় পচাই, তোমরা জানো বরিশালকেও পচাই, উত্তরবঙ্গকেও পচাই, আবার ওই যে নোয়াখালী সেটারও পচাই, ঢাকারও পচাই। সো আমি আমার এলাকাকে যেমন আছে ফেমাস করার চেষ্টা করি। সো তোমরা কে কে আছো আসলে রংপুরের কে কে আছো একটু জানাই দাও। আর তোমরা এখনো যারা আসলে ক্লাস করতেছো এবং এখনো পর্যন্ত আসলে শেয়ার এবং মেনশন করো নাই বন্ধু বান্ধবদেরকে, তোমরা অবশ্যই একটু মেনশন করে দাও। এখনো আমাদের কিন্তু কোশ্চেন বাকি আছে। সো তোমাদের বন্ধু বান্ধব যদি আসে বা ক্লাসটা আসলে প্রাণবন্ত হবে ইনশাল্লাহ। তো চলো পরের কোশ্চেনটা করি, এবং ম্যাম আসলে একটু পরে আবার তোমাদের সাথে যুক্ত হবে। সো আমরা পরের কোশ্চেনটা একটু দেখার ট্রাই করি, দেখি পরের কোশ্চেনটা আমাদের জন্য কি রয়েছে। বিজু উৎসব, বিজু উৎসব যেটা আছে, বিজু উৎসব যেটা আছে কাটমার্কের কথা অনেকে বলতেছে, আমি একটু বলে রাখি। আমি যেহেতু 2019 সালে চান্স পেয়েছিলাম এবং এর পরবর্তীতেই আমার কাছে স্টুডেন্ট আছে, প্রত্যেকটা ব্যাচে আমার হাজার হাজার প্রতি বছরে হাজারের উপর স্টুডেন্টকে পড়ানোর অভিজ্ঞতা থেকে বলি। সাধারণত হচ্ছে মার্কিং এর ক্ষেত্রে ঢাকা নার্সিং কলেজে আমি যেমন 84 পাইছিলাম, দুইটাতে প্লাস পেল 134। তবে আমার কথা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি ভাইয়া, সেটা হচ্ছে আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম আমার প্রথম যে অপশন সেটা ঢাকা নার্সিং কলেজ রাখছিলাম। বাট আমি মনে মনে ভাবতেছি যে নার্সিং পরীক্ষায় ছেলে তো আসলে কম নাই, তো আমি আসলে কি চান্স পাবো কিনা। তো আমি আসলে লাস্টে একটা অপশন হিসেবে রাখছিলাম, যেমন ধরুন আমাদের সময় 10টা 11টা না 12টা আসলে দেওয়া যেত। তো আমি কি করছি, সুন্দর করে একটা কাজ করছি। কি কাজ? আমি এই যে কাজটা করছি সেটা হচ্ছে আমার এটা আছে এই অপশনে রাখছিলাম লালমনিরহাট। আমি ভাবছিলাম লালমনিরহাটে অন্তত ভাইয়া আমার তো কনফার্ম চান্স হবে লালমনিরহাট, ঠিক আছে। আমি লালমনিরহাটকে মনে মনে স্বপ্নের গাঁথনি হিসেবে ঢুকে ফেলেছিলাম। কিন্তু আল্লাহর রহমতে কেমনে কেমনে জানি ঢাকা নার্সিং কলেজে চলে আসছি, যাক ভালো হয়েছে আসছি। এখন আমি আই এম হ্যাপি। সো ভাইয়া আর একটা জিনিস বলি, এই যে বলতেছে না উত্তেজনা বা দেখা যাচ্ছে যে অতিরিক্ত মানসিক টেনশন বা এনজাইটি ডিপ্রেশন সমস্যাটা, এটা তোমাকে উত্তীর্ণ হতে হবে। এই সমস্যাটাতে আমিও পড়ছিলাম। ভাষা আন্দোলন হয়েছিল কত সালে এই জিনিসটা আমার মনে নাই, ভাষা আন্দোলন এই কোশ্চেনটা আসছিল ভাই আমার সময়। এবং আমি পরবর্তীতে যখন উত্তর দিতে যাই তখন দেখা যাচ্ছে ভাইয়া আমি ভাষা আন্দোলন লিখে রাখছি 1953, বাট এটা কিন্তু সঠিক উত্তর না। সঠিক উত্তর কি 1952, এটা সবাই জানে তাই না? এটা সবার জানার কথা, ঠিক আছে। আমার অফলাইনে যে স্টুডেন্ট আছে ওদেরকে যদি জিজ্ঞেস করি, এই যদি কোনো কোশ্চেন না পারে তখন সবাই বলে কি ভাই ভাষা আন্দোলন জিজ্ঞেস করেন কেন। ওদেরকে প্রথম কোশ্চেনটাই করি ভাষা আন্দোলন হয় কত সালে, সেটা হচ্ছে 1952 সালে। ওকে, তো এটা একটু মনে রেখো ভাইয়া। এই কোশ্চেনটা আমি কিন্তু পারি না। আপু যেমন বলতেছে যে কার্বন ডাইঅক্সাইড ছিল, কার্বন মনোঅক্সাইড ছিল। কার্বন মনোঅক্সাইড আমরা সবাই জানি এটা কি, এটা হচ্ছে নীরব ঘাতক। কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমাদের কি করা হয়, ওই যে আগুন নেভানো হয়। তো দেখা যাচ্ছে ও কার্বনটা দেখার সাথে সাথে আরে কার্বন আছে যা এটা দে, কিন্তু পরে দেখা যাচ্ছে যখন সঠিক উত্তরটা দিতে গেছে দেখে যে আরে সর্বনাশ করছি, কি করছি, কার্বন ডাইঅক্সাইড বাইরে দেখে কার্বন মনোঅক্সাইড দিয়ে দিছি। ওকে, তো তোমরা সবাই অবশ্যই একটু মেন্টালি অবশ্যই এই জায়গাটা ভালো থাকবে। এবং আমি সবসময় বলি না আমার যে ফর্মুলা, পরীক্ষা দেওয়ার আগে কি করতে হবে, মিষ্টি মুখ করে যাইতে হবে। সো মিষ্টি মুখ অবশ্যই অবশ্যই ভাই করে তারপর পরীক্ষার হলে যাবা, ঠিক আছে ভাইয়া। চলো, আর ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ রেখ দিবা। ক্লাসটা খারাপ লেগে থাকলে
অবশ্যই অ্যাংরি রিয়াক্টদের সুপরামর্শ দিবা, কারণ আমরা সুপরামর্শ চাই, কুপরামর্শ দেওয়ার কোনো দরকার ভাইয়া আমাদের নাই। চলে আসি বিজু ভাইয়া। এই যে আমাদের বর্ষবরণ উৎসব গেল না পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে আদিবাসীদের একটা উৎসব আছে, একটা 3টা উৎসবকে একসাথে মিলে বৈশাখী বলা হয়। এই বৈশাখে আছে বৈশু, বৈশাখে কি বৈশু, দন্তর সাথে সাংরাই, কি হবে ভাইয়া সাংরাই, ঠিক আছে একটু মনে রেখো। আর এই যে সাংরাই, আর এটাতে হচ্ছে বিজু, এটা কি হচ্ছে বিজু। এখন ভাইয়া দেখো এই যে উৎসবগুলো আছে এর মধ্যে বৈশু এটা হচ্ছে ত্রিপুরাদের উৎসব, কাদের উৎসব, ত্রিপুরাদের উৎসব। এই সাংরাই এটা কাদের উৎসব, মারমাদের উৎসব। আর এই যে বিজু আছে না, বিজু হচ্ছে চাকমাদের উৎসব। এবং এটা মনে রেখো চাকমা জাতিগোষ্ঠী সবথেকে বেশি আসে কোথায় জানো, রাঙ্গামাটিতে সব থেকে বেশি জাতিগোষ্ঠী বসবাস করে চাকমা, রাঙ্গামাটি। বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে কি, আয়তনের দিক থেকে সবচেয়ে বড় জেলার নামটা হচ্ছে রাঙ্গামাটি। এই রাঙ্গামাটিতে সবচেয়ে বড় জনগোষ্ঠী হচ্ছে চাকমা, এবং বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে, বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠী হচ্ছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলো আদিবাসী বলো যা বলো না কেন ভাইয়া, এই জনগোষ্ঠীটার নাম কি বলতো ভাইয়া, এই জনগোষ্ঠীটার নাম হচ্ছে চাকমা। এখন তাইলে বিজু এটা কাদের উৎসব ভাইয়া, এটা চাকমাদের উৎসব। সবাই একটু সুন্দর করে ভাইয়া মনে রেখো, এই জিনিসটা কোনোভাবে যেন ভুল না হয়। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে জলকেলি, ঠিক আছে জলকেলি। ওকে, সো এই খেলাটা খুব গুরুত্বপূর্ণ, রাখাইনদের উৎসব। সো এটা দেখা যায় কোথায়, রাখাইনরা কোথায় বসবাস করে বলতো, এটা তোমাদের কাছে আমার কোশ্চেন, রাখাইনরা কোথায় বসবাস করে, জলকেলি এটা কাদের উৎসব, রাখাইনদের উৎসব। এই রাখাইনরা বাংলাদেশের কোথায় বসবাস করে, রাখাইনরা বাংলাদেশের কোথায় বসবাস করে, অদিতি শাহ যুক্ত আছে, আরো যারা যারা যুক্ত আছে তোমরা সবাই একটু উত্তর দিয়ে দাও। গারো বলছে অনগালা, ঠিক আছে অনগালা হচ্ছে জারদের উৎসব, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও একটু মনে রাখবা। মত শাকিল বলছে রাখাইন জলকেলি, থ্যাংক ইউ সো মাচ। লাবণ্য আক্তার বলছে রাখাইন, ভাইয়া রাখাইনটা কোথায় বসবাস করে একটু বলো তো, এত কম কেন আছে। শান্তা চৌধুরী, আমাদের সাউন্ড এখন মোটামুটি ঠিক হয়ে যাওয়ার কথা, আর আমাদের টিম কিন্তু দেখতেছে, সো আশা করি যে ঠিক হয়ে যাওয়ার কথা। ওকে, মাহবুবা বলছে হচ্ছে পটুয়াখালী, অজিত রয় বলছে রাখাইন। ভাইয়া রাখাইনরা কোথায় বসবাস করে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। ওয়ানগালা যেমন আছে, গারো বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে এবং এটা আসতে পারে। গারোদের এই উৎসবটা ভাইয়া প্রচুর পরিমাণে আসে, সো এই উৎসবটা একটু মনে রাখবা, ওয়ানগালা গারোদের। ওকে, লাবণী আক্তার বান্দরবান, ভাই একটু কথা আছে। ফাতেমা পটুয়াখালী কক্সবাজার, থ্যাংক ইউ সো মাচ। আয়েশা সিদ্দিকা কক্সেস বাজার, তুলি ইসলাম কক্সবাজার, পটুয়াখালী, রাখাইন। ওকে, সো মেইনলি আছে রাখাইনরা বাংলাদেশের পটুয়াখালীতেই মেইনলি বসবাস করে, ঠিক আছে পটুয়াখালী। আর ওইদিকে পার্বত্য যে অঞ্চলগুলো আছে অর্থাৎ কক্সবাজার টাজার যে অঞ্চলগুলো আছে ওইখানেও অল্প পরিমাণে বসবাস করে, বাট মেইনলি বসবাস করে পটুয়াখালীতে। এবং পটুয়াখালীকে কি বলা হয়, সমুদ্রকন্যা বলা হয়, সেটা তো তোমরা সবাই ভালো করে জানো। ওইখানে দাঁড়ায় ওই যে সূর্য অস্ত আর সূর্যের যে উদয় এবং সূর্য গমন দুইটাই কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। তাহলে সঠিক উত্তর কি হবে ভাইয়া, পটুয়াখালী, ভালো করে মনে রেখো। আর এটার উত্তর কি হবে, চাকমা। ওকে, চলো পরের কোশ্চেনে যাই ভাইয়া। বাংলাদেশে এখনো পর্যন্ত কতজন মানুষ এভারেস্ট জয় করেছে, ভাইয়া খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বাংলাদেশে এখনো পর্যন্ত কতজন মানুষ এভারেস্ট জয় করেছে, কি কি অপশন আছে একটু দেখো। 5 জন, 3 জন, 6 জন, 4 জন। 5 জন, 3 জন, 6 জন, 4 জন। বলতো আমাগো পটুয়াখালী, ঠিক আছে পটুয়াখালীর মানুষজন নাকি ভালো হয় না, সবাই তাই বলে। বাহুবলের মানুষজন নাকি খুব খারাপ, ঠিক আছে। আসলে আপনি জানেন আমার রুমমেট কি জানো, আমার 2 জন রুমমেট, 3 জনে, আমাদের 3 জনের যদি সাইড বলি, এইখানে একজন, মাঝখানে একজন, আমি মাঝখানের লোক আছে আমি, এই পাশে যেটা সেটাও বরিশালের, এই পাশে যেটা সেটাও বরিশালের, এটা হচ্ছে বাউফলের, এটা হচ্ছে বরিশাল শহরের। সো আমি 2 বরিশালের নিয়ে থাকি। সো সেই হিসেব করলে বরিশালের পরে আমি আসলে খারাপ না, কারণ তারা আসলে আমার সাথে খুব ভালো আছে। সো দ্যাটস ওয়াই আমি তাদের প্রশংসা না করে পারতেছি না। ওকে, তো যাও বলি ভাইয়া, এখন বলো তো, তবে সবাই নাকি বলে যে বরিশালের মানুষজন নাকি খুব খারাপ আর কি, বিশেষ করে মেয়েদের সবাই বলে যে মেয়েদের বিশাল বিশাল ফ্যান্টাসি থাকে বরিশালের ছেলেদেরকে বিয়ে করবে, ঠিক আছে, বাট বরিশালের মেয়েদেরকে আবার ছেলেরা বিয়ে করতে চায় না, ঠিক আছে। ওকে, সো ভাইয়া একটু বলো তো কি হবে, 5 জন, 3 জন, 6 জন, 4 জন। অনেকে উত্তর দিচ্ছ আকাশ ছোঁয়া স্বপ্ন, জান্নাতুল ফেরদাউস শিমু যুক্ত দিছো, উত্তর দিছো আসরিন যুক্ত দিছো, তারপর সিনথিয়া আক্তার উত্তর দিছো কাঠগোলাপ ছন্ন ছাড়া, তানিশা ইসলাম তিশা যুক্ত দিছো, হায়াতি বিন আইদা উত্তর দিছো, সুবর্ণা বৈদ্য রায় উত্তর দিছো, উম্মে আলম, ওয়াচিন মানুষ, রাকিবা রায়, ফাবিহা আবেদিন, অনেকে উত্তর দিছো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা উত্তর দিয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, সুমি কাইসা সুমি বলছে 100%, ভাই ঠিক আছে 100% উত্তর যেহেতু দিছে আমি কি আর বাইরে যাইতে পারি, তোমরা যেহেতু একটা উত্তর দিয়ে ফেলছো, উত্তর দিলে কি আর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? তোমাদের একটা কথা, আমি কি ফেলতে পারি? ফেললাম না। 6 জনে। ওকে, এই 6 জনে সর্বশেষ হচ্ছে কে, তার আগে একটু বলি, প্রথম পুরুষ বা প্রথম কে, প্রথম আছে মুসা ইব্রাহিম, নামটা ভালো করে মনে রাখবা, প্রথম কে মুসা ইব্রাহিম।
এরপর যদি বলে মহিলা, প্রথম মহিলা বা যদি বলে মেয়ে, মহিলা হচ্ছে নিশাত মজুমদার, এটা পরীক্ষাতে আসছে, নিশাত মজুমদার। ওকে, এটা একটু মনে রাখবা, নিশাত মজুমদার। আর তারপরে হচ্ছে ভাইয়া সর্বশেষ, বর্তমানে সর্বশেষ কি হয়েছে? সর্বশেষ হয়েছে ডাক্তার বাবর। কে হয়েছে? ডাক্তার বাবর। তার উপাধি কি? ডাক্তার বাবর। ওকে, যেহেতু সে ডাক্তারি পাস করছে তাই কি হবে? এটা ডাক্তার বাবর হবে, বুঝছো? এটা একটু ঠিক আছে। আর পাশাপাশি এই কথাগুলো কিন্তু মনে রাখা লাগবেই। কেন লাগবে? প্রথম মুসা ইব্রাহিম, মহিলাকে, নিশাত মজুমদার পরীক্ষাতে আসছে, পরীক্ষাতে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে কিন্তু আসছে। আর সর্বশেষ কে? ডাক্তার বাবর। যেহেতু বাবর নিয়ে এখনো পর্যন্ত তেমন পরিমাণে কোনো কোশ্চেন ভাইয়া এখনো আসে নাই, তো তোমাদেরকে দিয়ে দিতে পারে। এই জন্য এই কোশ্চেনটা সবাই একটু খুব সুন্দর করে ভাইয়া মনে রাখবা, ঠিক আছে? বরিশাল্লা খেদার ঘাটতি, ঠিক আছে? বরিশাল্লা খেদার ঘাটতি মনোরা। চলো পরের কোশ্চেনে চলে যাই। পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভাইয়া, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এটা কোন দেশে অবস্থিত একটু বলো তো? এই যে ব্যাবিলন, পৃথিবীর সপ্তাচার্যের একটা হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এই ঝুলন্ত উদ্যানটা কোথায় অবস্থিত? ভাই একটু বলে ফেলো তো, কে কে আসছো? ইরান, ইরাক, মিশর, সিরিয়া। আমাকে যদি আরো কিছু কোশ্চেন এখানে সভ্যতা থেকে আসতে পারে, সেটা হচ্ছে প্রথম সভ্যতা বা সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। কি হবে? মেসোপটেমিয়া সভ্যতা, ঠিক আছে? মনে রেখো, পটেমীয় সভ্যতা, এটা হচ্ছে সবচাইতে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এই কথাটা সবাই খুব সুন্দর করে মনে রাখবা। এই সভ্যতাটা গড়ে উঠছিল কোন নদীর তীরে? ইউফ্রেটিস নদীর তীরে, ঠিক আছে? একটু ভালো করে মনে রাখবা, টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর তীরে। ওকে, এখন দেখো ভাইয়া, এখানে যেটা বলছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এটা কোথায় অবস্থিত? এটা অনেক উত্তর দিচ্ছ ভাইয়া। রিয়াজুল জান্নাত মিসকাত বলছে মিশর। আর কে আছো ভাইয়া? কমেন্ট করো, কমেন্ট করো দেখি আর কে কে আছো ভাইয়া, কমেন্ট করে একটু জানাই দাও তো। এই সভ্যতা থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে, সো এটা একটু মনে রাখো। বিশেষ করে সিন্ধু সভ্যতা কোথায়? পাকিস্তানে, এই কথাটা আসতে পারে, ঠিক আছে? মায়া সভ্যতা কোথায়? মায়া সভ্যতা আছে মধ্য আমেরিকায়। তারপরে যদি বলা হয় যে ইনকা সভ্যতা কোথায়? ইনকা সভ্যতা হবে আছে দক্ষিণ আমেরিকায়। কথাগুলো একটু ভালো করে মনে রাখবে, আমি যেগুলো বলছি। মায়া সভ্যতা কোথায়? মধ্য আমেরিকা। মায়া মধ্য, ঠিক আছে? মনে রেখো, মধ্য আমেরিকা। এই কথাগুলো একটু আসতে পারে ভাইয়া, মধ্য আমেরিকা। একটু জাস্ট আমি যেগুলো বলতেছি একটু মনে রাখবা। ইনকা কোথায়? দক্ষিণ। ইনকা হচ্ছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। ওকে, এরপর ধরো আসতে পারে সিন্ধু কোথায় ভাইয়া? সিন্ধু মাহেঞ্জোদারের নাম শুনছো হয়তো বা, এটা পাকিস্তানে, পাকিস্তানে মাহেঞ্জোদার, ওই যে জম্মু কাশ্মীরের ওই এলাকার দিকে, ঠিক আছে? মাহেঞ্জোদারে, এটা আছে হরপ্পা এবং মাহেঞ্জোদারে এটা অবস্থিত ভাইয়া। এটা সঠিক উত্তরটা কি হবে জানো? এটা সঠিক উত্তর হবে ইরাক। এটা কি হবে? ইরাক হবে সঠিক উত্তর। মেসোপটেমিয়া সভ্যতার সময় এটা তৈরি হয়। মেসোপটেমিয়ার মধ্যে অনেকগুলো ভাব আছে। যদি বলা হয় ব্যাবিলনীয় ঝুলন্ত উদ্যান, এটা কাদের সৃষ্টি? কোন সভ্যতার সৃষ্টি? তোমরাও একেবারে যদি উত্তরটা দেখো ব্যাবিলন, সাথে সাথে ব্যাবিলনটা উত্তর দিয়ে ফেলো না ভাইয়া। এটা সঠিক উত্তর কিন্তু ব্যাবিলন হবে না। এটা ব্যাবিলন সভ্যতার আবিষ্কার না। এটা ব্যাবিলন সভ্যতার আবিষ্কার না। এটা ক্যালোডীয় সভ্যতার আবিষ্কার। ভালো করে মনে রেখো, ক্যালোডীয় সভ্যতার আবিষ্কার। ওকে, সো ব্যাবিলন দেখার সাথে হুমলি খেয়ে পড়ো না যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এত ব্যাবিলন হবে, তাই না? আমার সাথে নামের যদি মিল থাকে সেটা যে সবসময় আমি হব বিষয়টা এমন না, আর একজনও তো হইতে পারে। সো দ্যাট সাইড একটু মনে রেখো, কি হবে? ক্যালিডীয় সভ্যতা হবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেন যাই ভাইয়া। পরের যে কোশ্চেন আছে, বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কে? বর্তমান যে বিশ্ব আছে, নিউ সিল্ক যে রুট আছে এর প্রবক্তা কে? বলো তো ভাই, এটা কি হবে? কে কে জানো? একটু কমেন্ট করো তো, দ্রুত কমেন্ট করো। চীন, নেপাল, জাপান, ভুটান। চীন, নেপাল, জাপান, ভুটান। চীন, নেপাল, জাপান, ভুটান। এই যে ভুটান কি বলা হয় বলো তো? বজ্রপাতের দেশ, তাই না? ড্রাগনের দেশ, বজ্রপাতের দেশ। এই বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। 100% ধূমপান মুক্ত দেশের নাম কি? ভুটান, ঠিক আছে? এটা একটু মনে রেখো। জাপানের কথা কি বলবো, অনেক কিছু আছে এখানে। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। এই যে কথাগুলো আছে, পারমাণবিক বোমা মারা হয়েছিল কোথায়? জাপানকে। তারপরে আছে স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? জাপানে। তো অনেক কিছু আছে জাপান নিয়ে। সো জাপান নিয়ে এতটুকু কথাগুলো একটু ভালো করে পড়বা। ওকে, সো জাইকা আছে, জাইকার কথা একটু বলি। জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি যেটা আছে, ঠিক আছে? এই যেটা আছে এটা বাংলাদেশে প্রচুর পরিমাণে সহযোগিতা করে। বিশেষ করে তোমরা মেট্রো রেলের নাম তো শুনছো, তাই না? মেট্রো রেলের যে প্রকল্প আছে, এই মেট্রো রেল প্রকল্পতে জাইকা সবচেয়ে বড় ভূমিকা রাখতেছে। সো মেট্রো রেল প্রকল্পে সহযোগিতা করছে কে? এই সহযোগিতাটা করছে জাইকা। দ্যাটস মিন্স কে বলতো? এই জাইকা মানে কি? জাপান করছে, জাপান। ওকে,
এবার চলে আসে এবং নার্সিং এবং বিশেষ করে বাংলাদেশের যত হসপিটাল আছে এই হসপিটাল ম্যানেজমেন্টের কাজগুলো কে করে, জাইকা করে, জাইকা। ওকে ভাইয়া, অনেকে উত্তর দিয়ে ফেলছো ভাইয়া, এটা চীন হবে ভাই, এটা চীন। ওকে, নিউ সিল্ক রোড, এটা হচ্ছে এমন একটা রোড যে চীন থেকে মনে করো যে যাত্রা শুরু করে এইভাবে একটা রুট ওরা তৈরি করছিল সেই প্রাচীনকালে, যে রুটটা আবার এখন ওরা আবার নতুন ভাবে তৈরি করতে চাচ্ছে, যেটা আগে নাম ছিল হচ্ছে সিল্ক রোড, এটাকে আবার নতুন ভাবে যেখানে আছে কাপড়ের সুতা মোতা এগুলো পরিবহন করতো, এটা আবার এরা করতে চাচ্ছে, চীন বানাইতে চাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় নীল সিল্ক রোড। সো এটা একটু সবাই খুব সুন্দর করে ভাইয়া মনে রাখো, ঠিক আছে ভাইয়া? চলো পরের কোশ্চেনে চলে যাই। ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি? ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি? তো তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের যে মাস্টার মাইন্ড বুক আছে তোমরা দেখো, এই মাস্টার মাইন্ড বুক আজকের জন্য এই বইটা মাত্র 300 টাকা। এই 300 টাকা এই বইটা যদি তুমি কালেক্ট করো, ঘরে বসে কালেক্ট করার পরে তুমি আমাদের এক্সাম ব্যাচে কিন্তু জয়েন হতে পারবে। দুইটা বই, ও আচ্ছা, আর একটা বই আছে, এই যে বইটা, এটাও কিন্তু তোমাদের সাথে প্রোভাইড করা হবে। এই দুইটা বই, এই দুইটা বইয়ের জন্য বই মাত্র 300 টাকা পেয়ে যাচ্ছে, এবং 300 টাকা পাওয়ার পরে কি হচ্ছে, আমাদের যে এক্সাম ব্যাচ আছে আলাদা কোনো এক্সাম ব্যাচ নাই, ইত্যাদি ইত্যাদি ভংচং না, একটা বই তুমি কিনবা বা একটা বই পড়বা, এক্সাম ব্যাচে তোমার জন্য একদম ফ্রি অ্যাক্সেস, এবং সেখানে তুমি 90টার বেশি পরীক্ষা দিতে পারবা। তো এই সুবর্ণ সুযোগটা শুধুমাত্র এবং শুধুমাত্র ভাই আজকের জন্য। তো এই সুযোগটা যদি তুমি লুফে নিতে চাও, এখনই যোগাযোগ করে অবশ্যই লুফে নাও। ওকে, তো দ্রুত আমাদের কাছে অর্ডার করে বইটা কালেক্ট করে ফেলো। আর আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবা, এবং সেই সাথে সাথে যারা এখনো পর্যন্ত লাভ রিঅ্যাক্ট দিয়ে আমাদের পাশে নাই, তারা কি করবা, ভালো লাগলে ক্লাসটায় লাভ রিঅ্যাক্ট দিবা, খারাপ লাগলে অ্যাংরি রিঅ্যাক্ট দিবা, দিয়ে পরামর্শ দিবা, কারণ কি সুপরামর্শই আমরা সবসময় মাথা পেতে নিতে চাই, পরামর্শ খুব দরকার। ঠিক আছে ভাইয়া? চলো, ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ, এই যে ন্যাটো নিয়ে একটু কথা বলি। ন্যাটো সদর দপ্তরটা কোথায় জানো? এটা ব্রাসেলস। ব্রাসেলস কোথায় বলো তো? ব্রাসেলস বেলজিয়াম। ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত। ঠিক আছে, এখানে বেশ কিছু জিনিস অবস্থিত, এর মধ্যে বেলজিয়ামের আরেকটা জিনিস অবস্থিত এখানে, সেটা হচ্ছে ইইউ, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আছে সেটারও সদর দপ্তর এই ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত। এই বেলজিয়ামকে কি বলা হয়? ইউরোপের ককপিট বলা হয়। কারণ কি, এখানে বা রণক্ষেত্র বলা হয়। কেন? সারা পৃথিবীর যত ঝামেলা বাদে সবকিছু বাদে আছে বেলজিয়ামে। অর্থাৎ ধরো যে জার্মানি আর আছে ফ্রান্সের মধ্যে বাঁধলো, এই মাঝখানে যে দেশটা, সেই দেশটার নাম হচ্ছে কি? বেলজিয়াম। বেলজিয়ামের মানুষজন ভালো, এরা কি করে, এরা আসে এখানে যুদ্ধ করে। তো এই জন্য বলা হয় বেলজিয়ামকে কি বলা হয়? ককপিট। ককপিট বা রণক্ষেত্র। ইউরোপের রণক্ষেত্র বলা হয় কাকে? ইউরোপের রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে। ইউরোপীয় ইউনিয়নের মোট দেশ আছে 27টি দেশ আছে। সদস্য দেশ কয়টি? 27টি দেশ। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হচ্ছে ভাইয়া 27টি দেশ। একটু সুন্দর করে ভাইয়া মনে রেখো, ঠিক আছে ভাইয়া? এখন দেখো ভাইয়া, এই যে ব্রাসেলসে টোটাল ন্যাটোভুক্ত সদস্য দেশ আছে 32টি দেশ আছে ন্যাটোর সদস্য দেশ। ঠিক আছে, এই সর্বশেষ দেশটার নাম কি? ন্যাটোর সর্বশেষ সদস্য দেশটার নাম হচ্ছে সুইডেন। সর্বশেষ সদস্য দেশ সুইডেন। এটা একবার আসছিল সম্ভবত, তোমার যে আপু আছে, ম্যাম আছে, তাদের পরীক্ষাতে আসছিল। সর্বশেষ দেশ ওই সময় ছিল ফিনল্যান্ড, এখন কি হয়েছে? সুইডেন। সুইডেন, ঠিক আছে ভাইয়া, এটা একটু মনে রাখবা। এবং ভাইয়া, আমাদের মুসলিমদের মধ্যে একটা দেশ আছে, যে দেশটা হচ্ছে ন্যাটোর সদস্য, দেশটার নাম হচ্ছে তুরস্ক। কে ভাইয়া? তুরস্ক। এই তুরস্ক হচ্ছে ন্যাটোর সদস্য। তোমরা মোটামুটি অনেকেই পারছো, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা পারছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, তো সবাই যারা যারা পারছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ যারা যারা পারছো। তো তোমাদের জ্ঞাতার্থে আবারও বলি, আমাদের মাস্টার মাইন্ড যে বুক আছে সেই বইটা তোমাদের অবশ্যই আজকে মাত্র 300 টাকায় তোমরা বইটা নিতে পারবা, এবং এই বইটার ভিতরে আমরা সাজেশন তুলে ধরেছি, এবং ঘরে বসে তুমি কি করতে পারবা? এই যে প্র্যাকটিস করতে পারবা। কি প্র্যাকটিস করতে পারবা? এমসিকিউ, একেবারে ফাইনাল পরীক্ষার মতো, যেটা তোমাকে তোমার স্বপ্নকে পূরণ করার ক্ষেত্রে আরো এক ধাপ কি হবে, আগাই দিবে। সো তোমরা যারা বইটা কালেক্ট করতে চাও, দ্রুত মেসেজ দিয়ে তোমরা অবশ্যই বইটা কালেক্ট করে ফেলো। আফরিন আক্তার মিম, নাবিলা সিদ্দিকা, সামিয়া, অনেকে যুক্ত আছো, রুহাইয়েশা, থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা যুক্ত আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সো আজকে আমাদের মোটামুটি ক্লাস প্রায় শেষের পথে, সো শেষই বলা যায়। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদেরকে বলতে পারো, এবং পালস নার্সিং ভর্তি কোচিং এর সঙ্গেই থাকো, আমরা শেষ পর্যন্ত তোমাদেরকে সাজেশন দিয়ে ইনশাআল্লাহ সহযোগিতা করব। তো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে সেটার মতবাদ তোমরা একটু তুলে ধরো ভাইয়া। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে একটু বলো তো ভাইয়া। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে, এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা পালসের সঙ্গে থাকবা, যারা বই নিতে চাও তারা বইটা নিবা, এবং আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে তোমরা আরো ভালোভাবে, আরো প্রাণবন্তভাবে পাবা। ঠিক আছে, সো ইনশাআল্লাহ তোমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ পাবা। সো তোমরা যারা আসো, তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে ভাইয়া জানাই দাও। ওকে, মেঘালা আকাশ, মেঘলা ইসলাম, থ্যাংক ইউ। তানিয়া আক্তার বলছে আলহামদুলিল্লাহ, মাহবুব আক্তার বলছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ওকে, ঠিক আছে ভাইয়া। সুবর্ণা আফরিন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তানিশা ইসলাম, তিশা, অস্থির, ঠিক আছে, অস্থির। আচ্ছা, আহানা জাহিন, আলহামদুলিল্লাহ অনেক ভালো।
আর কে আছো? এখানে বলি প্রিয়ন্তী রয় মৌ, আজকের ক্লাস অনেক ভালো লেগেছে ভাইয়া। রীতা সিদ্দিকা, মোস্ট মুক্তা, জারিন তাসনিম, রাইসা মনি, সাউন্ড বাড়ানো আছে, তমালিকা আক্তার সাইমা। ক্লাস শেষ নাকি মন খারাপ হয়ে গেছে। ইমু খাতুন, ফুল আছে তাও শোনা যায় না। আমাদের সম্প্রতি জিকে ক্লাস নেন একটা। জিকে ক্লাস কিন্তু এই যে আজকেও কিছু জিকে পড়িয়েছি এবং আগের দিনের যে ক্লাসটা ছিল পুরোটাই কিন্তু জিকে কেন্দ্রিক ছিল। সো তোমরা যদি আগের দিনের ক্লাসটা একটু দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের জিকে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আরো নেক্সট ক্লাস তো আরো হবে, আরো সাজেশন ক্লাস হবে, সো টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে? ওকে, সো তাইলে শেষ করি। আমাদের ক্লাস আজকে শেষ। সবাই ভালো করে পড়ো, ভালো করে প্রস্তুতি নাও। তারপর হচ্ছে সামনে পরীক্ষা, এখন সময় নষ্ট করো না, একদম মন দিয়ে পড়ো, পালসের সাথে থাকো এবং ক্লাসগুলো রেগুলার করো। এখানে হচ্ছে যে র্যাপিড ফায়ার হয়, এখানে হচ্ছে তোমরা হচ্ছে প্রত্যেকদিন অংশগ্রহণ করো। তারপর ইনশাল্লাহ সবাই চান্স পাবে। হ্যাঁ, দেখা হবে ঢাকা নার্সিং কলেজে, দেখা হবে বিজয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, পালসের সঙ্গে থাকো এবং এই সময়টাকে অবশ্যই কাজে লাগাও। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে, তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে, সরকারি নার্সিং কলেজের ক্যাম্পাসে এবং ঢাকা নার্সিং কলেজের ক্যাম্পাসে। সবার জন্য অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।